আমরা যখন বড় হই আসলে আমাদের শিশুবেলাটা ভুলতে ভুল, আমাদের শৈশবকে যত আমরা বিস্তৃত হচ্ছি তত আমরা বড় হচ্ছি। কারণ একটা ছোট বাচ্চাকে যদি বলা হয় যে তুমি একটা ডিগবাজি খাও, ফট করে ডিগবাজি খেয়ে দেবে। বড় কাউকে সে নানা রকম চিন্তা ভাবনা, ওই যে যুক্তি, কিন্তু অভিনেতার ওই যুক্তি বা অত যে নিজেকে সম্পর্কে ভাবনা চিন্তা, তাকে তার শরীর এবং মনটাকে যে কোনো সময় যে কোনো কিছু করার জন্য যেন তৈরি থাকে। তখন ওই কাছে ধারে যখন বড়রা যাচ্ছেন তখন শুনছেন ওই বাচ্চারাগুলো নিজের মধ্যে কথা বলছে যে মালিক কে রে, মালিকটাকে। তার মানে যে গোটা ঘটনাটা ঘটছে তার মালিক থাকতেই হবে। মানে ও যে জীবন দেখেছে, সব জীবনেই মালিক একজন আছে, যে হয় আমাকে দিয়ে ব্যাগ তৈরি করায়, বা আমাকে দিয়ে গ্লাস ধোয়ায়, বা আমাকে দিয়ে মাংসের দোকানে কাজ করায়। মালিক একজন থাকতে হবে। তাহলে এই মেলার মালিকটাকে এগুলো তৈরি হয়, এগুলো তো সোসাইটি তৈরি করে দিচ্ছে। আমাদের কাজ যেটা থাকে সেই সোসাইটি যে কাজগুলো তৈরি করছে সেগুলো সম্পর্কে তার মনে কোনো প্রশ্ন তোলা যায় কিনা, সে নিজে ওইগুলো বিচার করার জায়গায় আসে কিনা। মানে আমাদের তুমি সমাজ সংসারেও দেখবে যে কোনো যদি অর্গানাইজড কোনো গ্রুপ থাকে তাহলে তাদের চিন্তা ভাবনা সবার একরকম। তুমি যদি বলো যে কাশ্মীরে এরকম হয়েছে, তোমার কি খবর, বলে না না এখনো পার্টিতে আলোচনা হয়নি, পরে বলবো। মানবিকতাটাকেও সে ওই দলতন্ত্রের কাছে সে রেখেছে। আমাদের শৈশব বা কৈশোর কতদিনের, যদি মনে করি 16-18 বছর পর্যন্তই, এবং আমার কনসাসনেস তৈরি হয়েছে যদি 8 বছরে, তাহলে 10 বছরের একটা লাইফ স্প্যান। এই 10 বছরের জীবনের যে পরিসর, সেটা কিন্তু আমার গোটা জীবনটাকে নিয়ন্ত্রণ করে। যাত্রা করলে তবু সম্ভাবনা থাকে, আমরা যদি যাত্রাই বন্ধ করি তাহলে সম্ভাবনাটা আর থাকে না। সুনীল গাঙ্গুলি বলেছিলেন 33 বছর কেটে গেল কেউ কথা রাখেনি। তীর্থঙ্কর চন্দ কিন্তু তার কথা রেখেছেন। শেষবার আমরা যখন তার সঙ্গে আলাপ করেছিলাম, তার সঙ্গে বসেছিলাম, তার কাছে আমরা অনুরোধ রেখেছিলাম যে আরেকদিন তিনি যদি সময় দেন তার বিপুল কাজের ক্ষেত্র শিশু মেলা, সেই নিয়ে কথা বলার জন্য। শিশু মেলা অর্থাৎ ছোটদের নিয়ে নাটক করানো বলাটা ভুল, ছোটদের সঙ্গে থেকে নাটক করা, শেখা, নিজেরাও পারস্পরিক সেই শিক্ষা, সেই নিয়ে কথা বলার জন্য আমরা তার কাছে অনুরোধ রেখেছিলাম, এবং তিনি প্রশ্রয়ে, ভালোবাসায় তিনি সম্মত হয়েছিলেন এবং তিনি এসেছেন আমাদের মাঝখানে। এটা আমাদের প্রাপ্তি। কাকু নমস্কার। কাকু, এই শিশু মেলা বা শিশু কিশোর বিকাশ মেলা, সেই সম্পর্কে আমরা মোটামুটি কয়েকজন জানি, কিন্তু আমার ধারণা যারা পর্দার ওপারে আছেন, ক্যামেরার ওপাশে যারা আছেন, তারা কেউ নাই জানতে পারেন। আমি ছোট্ট করে একটুখানি বলার চেষ্টা করছি তাদের জন্য। শিশু মেলা বা শিশু কিশোর বিকাশ মেলা, বড় মাঠ আছে বা পর্যাপ্ত বাথরুম আছে, ঘর আছে, এই রকম কোনো একটি স্কুলে 7 দিনের জন্য বসে শিশু মেলা বা শিশু কিশোর বিকাশ মেলা। কয়েকজন শিশু কিশোর এবং মনের দিক থেকে যারা আজও শিশু কিশোর রয়েছেন বা সেই তাদের শৈশব বা কৈশোরকে ছোঁয়ার চেষ্টা করছেন, একটু হয়তো বয়স বাড়িয়ে নিয়েছেন, তারাও এসে যোগ দেন এই শিশু মেলায়। আমাদের যে মোটামুটি দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর পরে মানে দশমীর পরে একাদশীর দিন থেকে 7 দিনের জন্য বসে এই শিশু মেলা সেই কোনো একটা স্কুলে। এবং শিশু মেলায় এরকমও হয়েছে যে সবচেয়ে নবীন যে মানুষটি এসেছেন তার বয়স 83 বছর, এবং সবচেয়ে প্রবীণ যিনি তার বয়স 3 মাস। হ্যাঁ, 3 মাস। এবার তারা কেন আসছেন, সেখানে কি হচ্ছে, কি কারণের জন্য এই জমায়েত এবং বিভিন্ন ঘটনা, সেগুলো আমরা আজকে জেনে নেব তীর্থঙ্কর চন্দের থেকে। আচ্ছা কাকু, 1998 সাল সরবেরিয়া, সেখানে প্রথমবারের জন্য বসছে শিশু মেলা বা শিশু কিশোর বিকাশ মেলা।
আমি তার থেকে কয়েক বছর একটু পিছিয়ে যাচ্ছি, যে সময়টায় তুমি নিবেদিতা কলোনিতে কাজ করছো ছোটদের নিয়ে। আমি খুব নির্দিষ্টভাবে জানতে চাইছি যে সেই সময় কি শিশু মেলার বীজ বপন হয়ে গেছিল, যে সময় নিবেদিতা কলোনির ছেলে মেয়েদের নিয়ে তুমি কাজ করাচ্ছিলে? তোমার কি মনে হয়? না, তখন হয়নি। আচ্ছা, তখন হয়নি মানে আমি 97 সালের শেষে নান্দিকার থেকে চলে আসি। চলে এসে তখন চাকরি বাকরিও করি না, নাটকের কাজকর্মই করবো এরকম একটা চিন্তা ভাবনা। তো যাই হোক, সেইটা যখন আসি তখন বিভিন্ন জায়গায় ওই নান্দিকারের সঙ্গে কাজ করতে করতে আর ব্যক্তিগত পরিচিতির জায়গা থেকেও বিভিন্ন জায়গায় যারা ছোটদের নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে একটা যোগাযোগ হয়। তো সেই যে যোগাযোগ হয়, সেই যোগাযোগের বিভিন্ন জায়গায় যেতে যেতে তখন মনে হচ্ছিল যে আচ্ছা, ধরা গেল যে আমরা কলকাতায় একটা কোনো জায়গায় কাজ করছি ছোটদের নিয়ে, শান্তিপুরে কিছু বন্ধুজন শান্তিপুরের ছেলে মেয়েদের নিয়ে কাজ করছে, বগুলাতে কিছু কাজ করছেন, ক্যানিংয়ে কিছু মানুষ কাজ করছেন, রাজাবাজারে হয়তো কিছু মানুষ কাজ করছেন। এইরকম এখন যে সমস্ত জায়গায় তারা কাজ করেন সেই সমস্ত জায়গায় ছোটরা বড় হচ্ছে, তাদের নিজেদের একটা পরিবেশ পরিস্থিতি আছে। কাজ করছেন মানে নাটকের কাজ? নাটকের কাজ, হ্যাঁ। ওই রকম পরিবেশে তারা বড় হচ্ছেন, ওই পরিবেশের মধ্যেই তাদের ঘোরাফেরা। এবার আমরা যারা ছোটদের নিয়ে কাজ করি, আমরা যে সমস্ত জায়গায় কাজ করতে অভ্যস্ত, তার বাইরে কোনো পরিবেশ তার বাইরে কোনো পরিসরে গিয়ে আমরা কি ততটা স্বচ্ছন্দভাবে কাজ করতে পারবো? মানে ছোটদের একটা ভিন্ন পরিসরের ছোটদের মানসিকতা বুঝে নিয়ে আমরা যে থিয়েটারটা তাদের কাছে পৌঁছতে চাই, তাদের নিয়ে এক ধরনের একটা থিয়েটার চর্চা করতে চাই, সেইটাতে আমরা কি সক্ষম? এই সক্ষমতা অর্জনের জন্যই বিভিন্ন জায়গার ছোটরা যদি একসঙ্গে আসে, আমরা তাদেরকে নিয়ে কোনো কাজ করতে পারি কিনা, আমাদের সক্ষমতাটা আমরা যাচাই করে নেবার জন্যই আমরা এই শিশু মেলা শুরু করি। গোড়ায় এটা শিশু মেলা ছিল, পরে সেটা শিশু কিশোর বিকাশ মেলা হয়ে যায়। তা এই যে শিশু মেলাটা হয়, তখন আমাদের শান্তিপুরে কিছু চেনা জানা ছিল, ধুবুলিয়াতে, বগুলা, আমাদের ক্যানিং, কলকাতার 2-1টা জায়গা, নিবেদিতা কলোনি সবে ছেড়ে এসছি। নিবেদিতা কলোনির এই যে জায়গাগুলোর মানুষজন আমরা চিন্তা করলাম ঠিক আছে, দেখি তো সব জায়গায় মানুষজন বিভিন্ন পরিবেশে তারা বড় হচ্ছে, ছোটরা তারা এক জায়গায় আসুক, আমরা ওদের সঙ্গে কিছুদিন থাকি, আমরা কাজ করার চেষ্টা করি, দেখি ওরা কি করে মিলতে পারে আর আমরা কি করে ওদেরকে দিয়ে কাজ করাতে পারি, বা ওদের সঙ্গে কাজ করতে, ওদের দিয়ে আর কি কাজ করাবো, ওদের সঙ্গে কাজ করতে পারি। প্রধান হচ্ছে থিয়েটার দিয়ে এগোনো, এবং তারপরে যা কাজকর্ম যা হয়। এই চিন্তা ভাবনাটা থেকে আমরা কয়েকজন এই কাজটা শুরু করি। শান্তিপুর সাংস্কৃতিক, বগুলাতে আমাদের এক বন্ধু আছেন জয়দীপ বিশ্বাস, তারপরে ক্যানিংয়ে তখন ক্যানিং যুক্তিবাদী সমিতির বিজনদা ছিলেন, বিজনদার ওখানে কিছু নাটকের কাজ হতো, বিজনদা। এই রকম নানা রকম কাজকর্ম, যে বিভিন্ন জায়গার যোগাযোগ, সেই নিয়ে আমরা প্রথমবার একটা ছোট ক্যাম্প করার চেষ্টা করি। প্রথম সেটা হয়েছিল যে আমরা 10 দিন থাকবো, প্রথমে উৎসাহ বেশি, 10 দিন থাকবো। থাকার জায়গা কোথায়? তখন আমাদের খোঁজ আসে সরবেরিয়াতে, সরবেরিয়া কৃষি চক্র, সেইখানে অরুণ সেন বলে একজন, ওরা একটা একেবারে ভিন্ন রকম কাজ করছিলেন, মানুষের চাষবাস, স্বাস্থ্য, খামার, এইগুলো নিয়ে। তো সেই অরুণদার ওখানে যাওয়া হয় এবং প্রথমবার শিশু মেলা ওখানেই হয়, ওই সরবেরিয়া স্কুলে। সেই অভিজ্ঞতাটা কিরকম যখন ছোটদের নিয়ে কাজ করছো? আমরা যখন ওখানে সরবেরিয়াতে যাই তখন বিভিন্ন জায়গা থেকে ছোটরা গেছে, শান্তিপুর, রানাঘাটের কথাটা বলিনি, হ্যাঁ রানাঘাটে গোপাল মল্লিক বলেছিলেন, উনি আমাদের সমস্ত কাজে মানে আমাদের পেছনে উনি চুপ করে দাঁড়িয়ে থাকতেন এবং আমরা যা করি তাতে ওনার সব রকম সাহায্যই ছিল, গোপাল জেঠু। তা সেই রানাঘাট, শান্তিপুর, বগুলা, তারপরে আমাদের ক্যানিং, কলকাতা, নিবেদিতা কলোনি, এই সব জায়গা থেকে ছোটদের নিয়ে আমরা ওখানে যাওয়ার চেষ্টা করি। ওইখানে যায় ছোটরা, আমরা সবাই মিলে প্রথম বছর, মানে আমরা যারা কাজ করাবো এবং যারা কাজ করবে ছোটরা, সব মিলিয়ে আমরা ছিলাম 37 জন। এবং আমরা প্রথম থেকেই যেটা চেষ্টা করেছিলাম যে আমরা যে কাজ করব তার টাকা পয়সাটা আমরা মানুষজনের কাছ থেকে এবং আমাদের নিজেদের কাছ থেকেই নেব, কোনো সোজা বাংলায় বলতে গেলে কোনো জায়গা থেকে আমরা অর্থ সাহায্য নিয়ে এটা করবো না, নিজেরা যতটুকু যা সামর্থ্য। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা গেছে, আমরাও গিয়েছি,
সেইখানে গিয়ে 7 দিন আমরা নাটকের কাজ করি। এবং তখন প্রথম বছর আমাদের আরও একজন মানুষকে আমরা পেয়ে যাই, সৌমেন গুহ। সৌমেনদা তত্ত্বগতভাবেই বলি, মানে চাইল্ড সাইকোলজি নিয়েই বলি, ছোটদের গান শেখানো, বাঁশি শেখানো, এইগুলো সৌমেনদা খুব আমাদের সাহায্য করেন। এবং আমরা যে সমস্ত জায়গায় চিন্তা ভাবনার দিক থেকে আটকে ছিলাম, সেটাও সৌমেনদা আমাদের সঙ্গে সঙ্গে থেকে করেন, মানে আমরা সৌমেনদার সঙ্গে থেকে। মানে শুধু থিয়েটারের কাজ নয়, তাছাড়া অন্যান্য আরো নানা রকম আরো বিভিন্ন রকমের থিয়েটারটা কেন্দ্রে থাকে, কিন্তু প্রধানত যেটা আমাদের চাওয়া থাকে সেটা হচ্ছে বেশিরভাগ ছেলে মেয়ে আমাদের ঘর ধরে তারা খুব একা বড় হয়। তাহলে এমনি যদি সোজা বাংলায় বলতে গেলে সামাজিকভাবে যে সম্পর্ক তৈরির যে একটা সক্ষমতা, আগে আমাদের ঘরগুলোতে অনেক ভাই বোন, আমাদের খেলার মাঠ, প্রাইমারি স্কুল, সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ফলে ছেলে মেয়েরা নিজেরা নিজেদের বন্ধু তৈরি করতে পারে কিনা, সেই বন্ধু তৈরি করার জন্য থিয়েটার একটা মাধ্যম। আর নিজের কাজ নিজে করতে পারে কিনা, তার বিছানাপত্র তৈরি করা থেকে বাসন মাজা থেকে সমস্ত কিছু সে যেন স্বাবলম্বী হয়ে ওঠে, আত্মবিশ্বাসী হয়, স্বাবলম্বী হয়, এরকম প্রত্যাশা আর কি। এবং যখন খুব কম বয়স থেকে সেই ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, তারা দেখছে বড়দেরকে, এবং সেই রকম ভাবে তারা এই যে প্রথম বছর যেটা হলো, সেইটা সরবেরিয়াতে আমরা 10 দিনের জন্য গিয়েছিলাম, কিন্তু 7 দিন পরে আমাদের চলে আসতে হয়। মানে কেন চলে আসার কারণটা হলো এটাও ভারী মজার বা এক ধরনের একটা অভিজ্ঞতাও বটে। সেটা হলো যে আমরা ছোটদের নিয়ে যখন কাজ করি, তখন যে একটা নাটক ছোট তৈরি হয়, সেই নাটকটা কাছে ধারে 2-1টা জায়গায়, এমনি মাঠের মধ্যে, বাজারে বা কোনো চৌমাথায় গিয়ে আমরা গায়ে যাই, গান টান করি, তাতে লোকজন জড়ো হয়, তাদের সামনে আমরা করি। তো সেই বছর সেইখানে করার জন্যে শান্তিপুর সাংস্কৃতিকের একটি নাটক ছিল, সেই নাটকটা সেইখানে অভিনীত হয় একটা জায়গায়। কোন সকাল এবার কোন সকাল যখন অভিনীত হলো, সেই নাটকটা খুবই একটা বেদনার, একটা বাচ্চা ছেলের, যে বাচ্চা ছেলেটা কোনোদিন কিছু, মানে দারিদ্র্যের চাপে কোনোদিন কিছু হতে পারেনি, তার রাজা হওয়ার একটা খুব ইচ্ছে ছিল, সে অভিনয়ে যেন রাজা হতে পারে, এরকম একটা গল্প, খুব ভালো গল্প। আচ্ছা, আমি তোমার কথার মাঝখানে একটুখানি আমি তোমায় থামাচ্ছি, কথার মাঝখানে আমি একটু ঢুকে পড়ছি। কোন সকাল এই নাটকের একটু বিষয়বস্তু আমি একটু জানতে চাইবো, কারণ এই নাটকটা আমার দেখা হয়নি, এবং আমি শুনেছি যে সময়টায় এই নাটকটা পারফর্ম করা হয়েছিল, দর্শকদের মধ্যেও এবং যারা অভিনেতা অভিনেত্রী তাদের মধ্যেও একটা বিষাদ ছেয়ে গেছিল। তারা অভিনয়ের সময় নানা রকম একটা বিষাদের মধ্যে ছিলেন, এবং যারা দর্শক দেখেছিলেন এই নাটকটা, তাদের মধ্যেও একটা বিষাদ কাজ করছিল। ফলে এই নাটকটার বোধহয় শো আর সেরকম ভাবে হয় না, বা এরকম কিছু সম্বন্ধ হয়ে যায়। কিন্তু এটার গল্পটা হচ্ছে যে একটি নাটকের দল, সেই নাটকের দলে অনেক ওই রকম শান্তিপুরে যেরকম আছে, তাতে ওই রকম যারা তাঁতের কাজকর্ম করে, সেই সমস্ত ছোটরা সাংস্কৃতিকে আসে, সত্যি আসে। নাটকের মধ্যেও এইরকম ছেলে মেয়েরাই আসে। এবার নাটকের মধ্যে যখন আসছে, তখন একটা ছেলে, তার খুব ইচ্ছে সে রাজা হবে। সেই রাজা হওয়ার জন্য তার পোশাক টোশাক এই সেই ইত্যাদি সব নিয়ে নাটকটা যখন তৈরি হচ্ছে, ও খালি ওর ইচ্ছেই হচ্ছে রাজা হবে। কিন্তু যা হয়, শেষ পর্যন্ত ও রাজার অভিনয়টা আরেকজন করে, কিন্তু তার ইচ্ছেটা ও বাদ দিতে পারে না, এবং কিছুদিন সে অনুপস্থিত থাকে। এইবার নাটকটা হওয়ার কিছুদিন আগে দেখা যায় যে ওদের রিহার্সাল হচ্ছে, আসছে না, আর আরেকটা হচ্ছে রাজার পোশাকটা পাওয়া যাচ্ছে না। তারপরে এইটা নিয়ে যখন নানা দলের মধ্যে নানা রকম বড় যারা আছে, তারা, আমরা স্বভাবগতভাবে যারা ডিরেক্টর, তারা ধমক এই সেই, মানে ডিসিপ্লিন বলে ছোটদের উপরে যেটা খুব জোর করে চাপিয়ে দেওয়া হয়, তারই একটা ছবি ওখানে চাপানো হয়ে, মানে দেখানো হয়েছিল। তা সেইখানে ওই ডিরেক্টর এই সেই যারা প্রচণ্ড কি বলবো, শিশুদের বিকাশ হওয়ার জন্য যে একদম লাঠি হাতে ডিরেকশন দিয়ে নাটক তৈরি করিয়ে নেন, তেমনই একটা ছবি ওই নাটকটাতেও ছিল। তো যাই হোক, সেই রকম ডিরেক্টরের ইত্যাদিতে কেউ ট্যাপও করতে পারে না, কিন্তু ওই ছেলেটা অনুপস্থিত, এবং রাজার পোশাকটা পাওয়া যাচ্ছে না। তখন এইরকম যখন ঘটনা, তখন একজন আসে, যে আর যে ছেলেটি আসছে না, তার বাড়িতে চরম দারিদ্র। শেষ পর্যন্ত যে খবরটা আসে যে ছেলেটা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, সেই অসুস্থতার একটা প্রধান কারণ যে অপুষ্টি। তখন যে খবর নিয়ে আসে, সে বলে যে ওই ছেলেটি সে মারা গেছে। আর সে যখন মারা যায়, তখন ওর গায়ে ওই রাজার পোশাকটা ছিল।
তারপরে ওই দলের মধ্যেই ডিরেক্টরদের মধ্যেই একজন মহিলা একজন ডিরেক্টর ছিলেন, যিনি ছোটদের একেবারে খুব আদরের একজন দিদি। সেই দিদি ওদের সবাইকে সান্ত্বনা দেয়, সবাই খুব কান্নাকাটি করে এইরকম। এবং ওই মৃত্যু সংবাদটি আসার পরে তো দলের মধ্যে খুব হয়, এক ধরনের একটা চাপ তৈরি হয়। এইটা হচ্ছে খুব মানে কি বললাম, সাদামাটাভাবে গল্পের আউটলাইনটা বললাম। এবার সত্যি যে ছেলেটি আসেনি শান্তিপুরে, যখন ওরা ওই রকম তাঁত বনে যারা তাদের ছেলেমেয়েরা যারা আসতো, তাদের কাছে এই নাটকের জায়গাটা একেবারে একটা কি বলবো প্রাণের জায়গা ছিল। কিন্তু যেটা হয়, বাড়িতে দারিদ্র, ছেলেকে কাজ করতে হবে, মেয়েকে কাজ করতে হবে, এবং এমনও দেখা গেছে যে এক এক ছেলে মেয়ে ওদের ওই নলি পাকাতে হয়, সুতো নলিতে পাকাতে হয়। তো সেই সময় অনেক সময় দেখা গেছে যে ছেলেমেয়েরা ওই ভোর 4টের সময় উঠে নলি পাকিয়ে নিত, যাতে ওরা 10টার সময় কাজে আসতে পারে। এইরকম ভাবেও একদম প্র্যাকটিক্যালি ওরা এই কাজ করেছিল। কিন্তু যা হয়, দারিদ্র এক সময় এত চূড়ান্ত হয়, ওরা আসতে পারে না, এক একজন চলে যায়। এই সব মিলিয়ে হয়েছিল গল্পটা। এবার নাটকটা যখন হয়, নাটকের শেষে যখন ওই খবরটা আসে এবং সবাই মিলে প্রচণ্ড ওই ছেলেটার জন্য কষ্ট পায়, কাঁদে, ওই দিদিও কাঁদেন, এইরকম সময় গিয়ে এইরকম একটা জায়গায় নাটকটা শেষ হয়। তো সরবেরিয়া থেকে যখন সরবেরিয়াতে ক্যাম্পটা যখন হচ্ছে, তখন আমরা দূরে একটা জায়গায় যখন নাটকটা করতে গেছি, 7th ডেতে নাটকটা করতে গেছি, তখন নাটকটা হয়েছে। কিন্তু আশ্চর্য যেটা ঘটলো সেটা হলো, নাটকটা হওয়ার পরে দর্শকদের মধ্যে একটা প্রতিক্রিয়া তো হলোই, যারা অভিনয় করলো তাদের মধ্যে এমন একটা প্রতিক্রিয়া হলো, সবাই মিলে প্রায় হিস্টেরিয়ার মতো কাঁদতে শুরু করলো, এবং সে কান্না থামানোই যাচ্ছে না। ওই জায়গার যে জায়গা ছিল সেখান থেকে আমরা যে স্কুলে ছিলাম, স্কুলটা বেশ দূরে, কয়েকটা ভ্যান ভাড়া করে ওদেরকে প্রায় ভ্যানের উপরে শুইয়ে স্কুল বাড়িতে নিয়ে আসা হয়। যে স্কুল বাড়িটার সামনে একটা বিশাল পুকুর, তখন খুব গরমও পড়েছিল। সেই পুকুরের পাশে স্কুল থেকে বেঞ্চ পার করে ওদেরকে শুইয়ে শুশ্রূষা করে, সৌমেনদা ছিলেন, সৌমেন গুহ ছিলেন, উনি সবাইকে একেবারে মানে যুদ্ধকালীন তৎপরতায় আমরা সবাই এই ছোট কতজন হবে, 16-18 জন, 25 জন মতো ছোটরা ছিল, ওদেরকে সব শুশ্রূষা করতে করতেই আমাদের প্রায় সারা রাত গেছে। এবং এই যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তাতে যারা অভিনেতা অভিনেত্রী তারা নিজেরা যে এরকম হিস্ট্রিক হয়ে যাবেন সেটা আমাদের ধারণায় ছিল না। আর তখন যেটা হয়েছিল, বেশ কিছুদিন পর পর অনাবৃষ্টি, ভয়ঙ্কর গরম, ছেলেমেয়েদের অসুবিধা, ফলে আমাদের 10 দিনের ক্যাম্পটাকে 7 দিনে ফিরিয়ে নিয়ে আসতে, কমিয়ে দিতে হয়। পরের দিন সকালবেলায় যখন সবাই একটু সুস্থ হয়, তখন সবাইকে নিয়ে আমরা ওইখান থেকে চলে আসি। এই হচ্ছে সেই দিনের আমাদের মানে প্রথম বছরের আমাদের অভিজ্ঞতা। কিন্তু আমাদের যেটা হয়েছিল, আমরা যারা কাজ করছিলাম শান্তিপুরে, বগুলা, শাহাপুরে কিংবা নিবেদিতা কলোনিতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন কাজ করছেন। তো এবার ছেলেমেয়েরা যখন এক জায়গায় গেছে, ক্যানিংয়ের ছেলেমেয়েরা, সরবেরিয়ার নিজস্ব ছেলেমেয়েরা, তাদের প্রত্যেকের জীবন আলাদা, জীবন দেখা আলাদা। কিন্তু একদিন বা দুদিন পরেই ওই ছোটদের মধ্যে আর কিন্তু কোনো ভাগ রইল না। তারা প্রত্যেকেই খুবই বন্ধু, এবং সবাই মিলে আমরা একটা ওই নাটক করি, যে নাটকটা ওরাই তৈরি করে, আমরাও ওদের সঙ্গে থেকে থেকে ওই তৈরি করে, ওই রকম একটি ছোটদের ভালোবাসার নাটক এইরকম আসে। সেই রকম তাতে বিভিন্ন জন অভিনয় করেন, ওই ছোটরাই করে। আর তখনও সরবেরিয়াতে ইলেকট্রিসিটি যায়নি, হ্যাজাক জ্বালিয়ে নাটক হয়েছে, সরবেরিয়াতে হয়েছে, বাজারে হয়েছে, ওই যেখানে এই ঘটনাটা ঘটে সেইটা ওইখান থেকে বেশ কিছুটা দূরে, সেইখানে হয়েছে। এই ছিল আমাদের প্রথম বছরের অভিজ্ঞতা। এবং তা থেকে আমাদের প্রাথমিক একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমরা বিভিন্ন জায়গার ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে পারবো, এবং ওরাও নিজেরা নিজেদের বন্ধুত্ব তৈরি করতে, সেইটা আর কোন জায়গা থেকে এসছে, বাড়িতে দারিদ্র না প্রচণ্ড স্বাচ্ছন্দ্য, এইগুলি তখন আর ছোটদের মধ্যে কোনো ভাগ হয় না। এবং পরে যখন মেলা আরও বড় হলো, গত বছর তো 26 বছর হলো, তো এই মেলা যখন আরও বড় হলো, তখন দেখা গেল হয়তো একবারে রাজাবাজার বস্তি থেকে কিছু ছেলেমেয়েরা এসছে, আবার কলকাতার প্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যমের স্কুল থেকেও ছেলেমেয়েরা এসছে, আমাদের ঘরদোরের ছেলে, তারা 1-2 দিন পরে কে লরেটোতে পড়ে, কে পড়ে না, কে ফুটপাতে থাকে, কে 4তলা ফ্ল্যাটে থাকে, ওইটার ভাগটা
থাকে না, মানে আমরা কিভাবে কাজটা নিয়ে যাব তার উপরে কিন্তু সেটা নির্ভর করে। এবং 24 ঘন্টা তারা একসঙ্গে থাকছে, একসঙ্গে একই সঙ্গে খাওয়া দাওয়া, স্নান করা, ঘুমোনো, বিছানাপত্র একেবারে মেঝেতে সবাই যেরকম শুচ্ছে, সব মানে কারোর কোনো আলাদা কিছু নেই। বাচ্চারা খুব উপভোগ করে। আর আমাদের মেলায় আয়োজন খুব সামান্য, এবং প্রথমবারের মতো এখন পর্যন্ত এই 26 বছর ধরে আমরা যেহেতু ওই মানুষজনের কাছ থেকে অর্থ সাহায্য নিয়েই করি, ফলে থাকা খাওয়া ইত্যাদি খুবই সাধারণ, এবং তাতেও বাচ্চাদের কোনো অসুবিধা হয় না। এবং অসুবিধা হয় না বলতে যে কীরকম, যেমন আমাদের ইমানুল আমাদের খুব বন্ধু মানুষ। ইমানুল ওর কন্যাকে নিয়ে এলো একবার, তো ওর কন্যা আসতে খুব রাজি নয়, কারণ কন্যা যেভাবে বড় হচ্ছিল তখন, আর আমাদের মেলার যা আয়োজন তাতে ও নিজেকে মেলাতে পারছিল না। আমাদের খাওয়া দাওয়াই হোক, আমাদের ঘুমোনোই হোক, সমস্ত কিছু আসার পরে তো এসছে, ইমানুল প্রায় জোর করেই নিয়ে এসছে। তার কন্যার বয়স কত তখন? কন্যার বয়স ছিল 8-9 এরকম। তো এসে প্রথমেই যেটা কন্যা হলো, যে কন্যা আমাদেরকে পুরো অবজার্ভ করছে, মানে ও আসবে কি আসবে না, আমাদের কাছে কতটা আসবে, আমাদের কাছে মানে ছোটদের কাছে। আর আমাদের মেলায় একটা থাকে যে মেলার ভেতরে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের অভিভাবকদের বলে দেওয়া হয় যে বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসবেন না নিজের ছেলে মেয়ের জন্য, কারণ অন্যরা তখন দেখবে, স্বাভাবিক যেটা সবার জন্য একই খাবার, সবার জন্য যা আছে, এবং আপনি আলাদা করে কিছু আনবেন না। তা ইমানুল ওর মেয়েকে নিয়ে এসে, এবং মেয়ে যথারীতি যেভাবে ও বড় হয়েছে, ও আমাদের ওই সমস্ত খাবারও ওর বাবাকে বলেছে যে আমি বাইরে যা হয় স্কুলের পাশে দোকান থাকে, দোকানে গিয়ে খাবে। তো ইমানুল আমাকে বললো যে আমার মেয়েকে যদি তুমি মুড়ি খাওয়াতে পারো তাহলে তোমাদের সবাইকে আমি বিরিয়ানি খাওয়াবো। তা আমি ইমানুলকে বললাম যে আমাকে খাওয়াতে হবে না, ও এমনিই খাবে, দেখো না। বলছে ও তো হবে না, তুমি দেখো। বেশ, প্রথম যেদিন এলো সেই মেয়ে দোকানে বাইরে গেল, স্কুলের বাইরে গিয়ে ও টিফিন করে এলো, আমাদের টিফিন খেলো না। এইটা নিয়ে আবার আমরা যারা অর্গানাইজার, আমাদের মধ্যে কেন একজন বাইরে গিয়ে খাবে, আমরা যা হয় একদম রুটিনবদ্ধ আমাদের কতগুলো মানসিকতা তৈরি হয়। তো আমরা আচ্ছা ঠিক আছে, দেখা যাক না। এবার প্রথম দিন রাত্রিটা গেল, পরের দিন সকালে খেলাধুলো যখন ইত্যাদি শুরু হয়েছে, ভোর 6টা থেকে শুরু হলো। কিছুক্ষণ পরে দেখা গেল যে দুপুরের পরেই দেখা গেল ইমানুলের মেয়েকে, আর ইমানুল তার কাছে পাচ্ছে না, সে ঘুরে বেড়াচ্ছে ইত্যাদি, আপন মনেই আছে বন্ধুদের সঙ্গে। দ্বিতীয় দিন সকালবেলায় আমাদের টিফিন যা হয়, বিকেলে, সকালে তো অন্য কিছু, বিকেলবেলা মুড়ি ইত্যাদি যখন হয়, মুড়ি সিঙ্গারা বা মুড়ি বাতাসা এরকম, যথারীতি মুড়ি বাতাসাই খাচ্ছে। তো ইমানুল ওর কথা রেখেছিল, শুধু সেই বছর না, এর পর ইমানুল যত বছর এসছে সে বিরিয়ানি খাইয়েছে, এবং কি ও বিরিয়ানি খাইয়েছে, সে তার সমস্ত উপকরণও কলকাতা থেকে ওর গাড়ি করে নিয়ে আসতো, সমস্ত কিছু মশলা টশলা ইত্যাদি সব এনে এখানে ও রান্না করে সবাইকে খাওয়াতো। ফলে ছোটরা যেভাবে ও মিশে যায়, ছোটদের দিক থেকে খুব একটা অসুবিধা হয় না। আমাদের মুশকিল যেটা হয়, আমরা বড়রাই ওই ফাঁকগুলোকে এত বড় করে রাখি, ছোটরা সেটা ডিঙোতে পারে না, এই আর কি। অনেক কিছু জানা হলো, এবং একই সঙ্গে আমার মাথার মধ্যে কিছু কিছু প্রশ্ন আসছে, আমি করছি এক এক করে। আমার প্রথমে একটা ঘটনা মনে পড়ছে, আমি জানি ঘটনাটা হয়তো তুমিও জানো, যে আমি সে বছর শিশু মেলায় গেছিলাম, এবং সে বছর যারা মোটামুটি এই 8 থেকে 12 বছর 14 বছরের যে ছেলে মেয়েদের যে গ্রুপটা, সেই ছেলে মেয়েদের সঙ্গে থেকে নাটক করছিলেন পুটদি, অর্ণবদা, এবং তার সঙ্গে লেজুরি হিসাবে আমিও জুড়ে গেছিলাম। তা সেই সময়কার একটা ঘটনা, আমাদের বন্ধু তোরসা, তার সঙ্গে একটি ছেলে এসেছিল, এবং সেই ছেলেটি, আমি ধরে নিচ্ছি তার নাম আকাশ, তার আসার ঘটনাটা আমি যখন শুনি, আমার মনে হয় সেটা একটুখানি বলাটা জরুরি। তোরসা যখন আকাশকে জিজ্ঞাসা করেছিল যে এক জায়গায় যাবি, সাধারণত আমাকে যদি কেউ প্রশ্ন করেছে ছোটবেলা থেকে যে কোনো জায়গায় যাবে বা কোনো কিছু, আমার প্রথম যে প্রতি প্রশ্ন যে উঠে আসে যে কোথায় যাব। তোরসা যখন ওকে জিজ্ঞাসা করলো যে এক জায়গায় যাবি, তখন আকাশ যে প্রশ্নটা সঙ্গে সঙ্গে তোরসাকে করে যে একবেলা খেতে দেবে। তোরসা বলেছিল যে একবেলা কেন, 4 বেলা খেতে দেবে। ও সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল যে হ্যাঁ যাব। তোরসা বলেছিল বাবা মাকে বল, যে লাগবে না, যাব। তা এই আকাশ এসেছিল শিশু মেলাতে, এবং ওই দলেই, আকাশদের দলেই আরো একটি ছেলে ছিল, আমি
ধরে নিচ্ছি তার নাম হচ্ছে সূর্য। তা সেই সূর্য যে অর্থনৈতিক পরিবার থেকে উঠে আসা, সেখানে সেটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে তার নিজস্ব একটি আইফোন আছে। তার 8 বছর বয়স সূর্যের, এবং আমি বাবা মায়ের আইফোনের কথা বলছি না, তার নিজস্ব একটি আইফোন আছে, ছিল ওই সময়টা। তা এই সূর্য এবং আকাশ তারা দুজনে একই দলে থাকছে, কাজ করছে, এবং এই 7 দিন পরে সূর্য তার বাড়িতে চলে যাবে, আকাশ আবার তার নিজের বাড়িতে চলে যাবে। আমি এখান থেকে আকাশকে নিয়ে একটুখানি জানতে চাইছি যে আকাশ যে সময় এসেছিল তার কাছে প্রথম প্রশ্ন ছিল যে একবেলা খেতে দেবে। সেই মূলত কি কারণে সে শিশু মেলায় এসেছিল আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত সে যখন এসেছিল তারপরে একটা স্বপ্নের জগৎ সে খুঁজে পেয়েছিল। 7 দিন পরে সে আবার সেই বাস্তবের রুক্ষ জমিতে, রুক্ষ মাটিতে সে ফিরে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর কোনোদিন সে শিশু মেলার এই স্বপ্নের জগতে আসতে পারবে না। আমার খুব জানতে ইচ্ছে করে, আমি প্রশ্ন করতে একটুখানি কুণ্ঠাবোধ করছি, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে যে শিশু মেলা একটা স্বপ্ন দেখাচ্ছে। আমি জানি যে সেই স্বপ্ন দেখানোর মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য নেই বা কোনো কিছু নেই, কিন্তু এই যে স্বপ্ন দেখাচ্ছে এবং অনেক শিশুদের ক্ষেত্রে সেই স্বপ্ন থেকে তারা আবার বাস্তবের রুক্ষ জমিতে ফিরে যাচ্ছে, যেটা খুব কষ্টের, এবং ওই 7 দিনের জন্য তারা যে আনন্দ পেয়েছিল। তোমার কখনো কি মনে হয় না যে শিশু মেলা কোথাও না কোথাও গিয়ে, শিশু মেলা বলবো না, কিন্তু এই রকমভাবে সেই আকাশদের সঙ্গে বিট্রে করা হচ্ছে? আমি জানি বিট্রেটা খুব কঠিন শব্দ, কিন্তু এইটার একেবারে যে স্পষ্ট হ্যাঁ বা না উত্তরটা দিয়ে ফেলতে পারবো এরকমটা নয়, কিন্তু যে শব্দটাই আমার একটু আচমকানো আছে সেটা হচ্ছে যে যে আয়োজনটা আমরা করছি সেই আয়োজনটা না করলে কি হতো? যে জগতেও আছে সেই জগতেই থাকতো, সে কোনো স্বপ্ন দেখতো না। আমরা তো স্বপ্ন দেখাই। তাহলে যেটা হয়, যে স্বপ্নটা ও দেখলো সেই স্বপ্নটা তার বাস্তবের সঙ্গে সে মেলাতে পারছে না, পরবর্তী বাস্তবের সঙ্গে। আমাদেরও হয় এরম, আমরাও পারি না। কিন্তু যেটা বেঁচে থাকে সেটা হলো ওই যে পাপড় দেয়াটা, এটা বেঁচে থাকে কোথাও না কোথাও। তার একটা বোধ হয়তো থাকে যে পৃথিবীর সমস্ত মানুষজন আমাকে শুষে নেবার জন্য তৈরি নয়। কিছু কিছু মানুষ আছে, তার কিছু অভিজ্ঞতা আমার আছে। আমরা যে কোনো পাহাড়ে বা সমুদ্রে বেড়াতে যাই, আমরা সারা জীবন ওখানে থাকি না, কিন্তু তার স্মৃতি কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যায় বা সেই অভিজ্ঞতা এগিয়ে নিয়ে যায়। অনেকেই আসতে পারে না, অনেক ছেলে মেয়ে হারিয়ে যায়, আসে না, আর আসতে পারে না, যোগাযোগ করে, ফোন করে। যেমন নালিকুল থেকে অনেকে আসে, বা রাজাবাজার থেকে যারা এলো অনেকে আসতে পারে না। রাজাবাজার কেন, শান্তিপুর থেকে হোক, বগুড়া শাহপুর থেকেও অনেকেই আসতে পারে না। কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদের ওই জায়গাটা যেখানে সে দেখেছিল যে এমন একটা জায়গা যেখানে কেউ আমাকে প্রতি মুহূর্তে ঠক্কর দিচ্ছে না, যেখানে আমি অন্য আর 5 জনের মতোই একজন মানুষ। এই যে অবস্থানটা না, এই অবস্থানটা শুধু যে তাকে স্বপ্ন দেখায় তা না, এক ধরনের একটা স্বপ্ন তৈরি করার জোরও দেয় তার ভেতরে। সেও কখনো কখনো, যেমন আমরা নিবেদিতা কলোনিতে একটি মেয়ে, ওর বাবা ছিল ড্রাইভার, সেই বাবা মদ্যপান করতেন, এবং নিবেদিতা কলোনি একদম রেল স্টেশনের কাছে, খুবই দারিদ্র প্রত্যেকটা মানুষের। আমরা যাকে বস্তি বলি, বস্তি, নিবেদিতা কলোনি সেই বস্তি বলে আমি খুব ওই ছোটদের কাছে আমি নিজে, ওরা আমাকে খুব ভালোবাসতো। কিন্তু আমি হাওড়াতে একটা জায়গায় গিয়ে ওদের নিয়ে থিয়েটার করতে গেছি, থিয়েটারের আগে কিছু কথাবার্তা বলতে হয়। সেই যখন বলতে গিয়ে যখন বলছি যে ওরা ওই পাতিপুকুর রেল স্টেশনের কাছে একটা বস্তিতে থাকে, ওই বাচ্চা ছেলে মেয়েরাই রিয়াক্ট করেছিল, বলছে আমরা বস্তিতে থাকি না। বস্তি বলতে ওদের কাছে কিন্তু সেইটাও ওদের খুব, নিবেদিতা কলোনি ঠিক আছে, কিন্তু বস্তি বলা যাবে না। বস্তি বললে আমি আমার বস্তিতে যেরকম মানুষজন থাকে তার চেয়েও খারাপ অবস্থায় ওরা আছে, কিন্তু ওই একটা স্ট্যাটাস মনের মধ্যে, আমরা বস্তির ছেলে মেয়ে নই। যাই হোক, সেইখানে একটি মেয়ে ও আসতো, ওই ড্রাইভারের মেয়ে, এবং সে একটা কথা বলেছিল যেটা আমরা একটা
নাটকেও ব্যবহার করেছে। সে বলছিল ওর বাবা মদ্যপান করে এবং মদ্যপান যারা করেন বলছে মাতালের পাশে না মাতালও মাতাল। বাচ্চা মেয়েটি 10-12 বছরের মেয়েটি তখন বলেছিল। যাই হোক, সেইটা আমাদের ওই যে যা যা আমাদের সঞ্চয় হয়েছে সেখানে রয়েছে। সেই মেয়েটি তার অল্প বয়সেই 14-16 বছর বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে তখন নিবেদিতাতে কাজ চলছে, ও বেশ কয়েক বছর পরে ফিরে আসে, না বিয়ের পরে পরেও ফিরে আসে। এসে তখন তো যায় না, কিন্তু আমরা নিবেদিতায় যাই, ওর সঙ্গে দেখা হয়েছে। ও বলছে যে তীর্থদা, আমি কিন্তু আমার ছেলে বা মেয়ে হলে তাকে নাটকে পাঠাবো, কারণ ও একটা জায়গা দেখেছে যে যেখানে ও নিজের প্রাণের খিদেটাও মেটাতে পেরেছিল, এবং যে দারিদ্র্যের মধ্যে ওরা থাকে তাতে সংসারে ওই খিদে মেটানোর কোনো সম্ভাবনাই নেই। সেইটা যখন হয় তখন এই যে স্বপ্ন দেখাই বা স্বপ্ন দেখাই আমি দেখানোর কে, ওরা যে স্বপ্ন দেখতে তৈরি হয়, সেইটা হয়তো ওদের ভেতরে থেকে যাবে, হয়তো নাও থাকতে পারে, তার একটা সম্ভাবনা থাকে। এই সম্ভাবনাটাই আমরা তৈরি করি। আমরা সব জায়গায় সফল, সব জায়গায় ঠিকঠাক চলছে এরকমটা নয়, কিন্তু এই সম্ভাবনাটাই তৈরি করা। যে রিয়ালিটিতে গিয়ে পৌঁছবে সেইখানে এই সম্ভাবনাটা ওকে ধাক্কা দেবে বটেই। আবার এইটাও কি ভাবাবে না যে পৃথিবীর সমস্ত মানুষগুলো এইরকমটা নয়, এইরকম একটা জীবন হতে পারে যদি আমরা সবাই সমান অবস্থায় থাকি। ওই ধাক্কার প্রতিরোধ একটা করতে পারবে, প্রতিরোধ অনেক সময় করতে পারে না, যে চাপ তৈরি হয়, কিন্তু তার ভাবনার কাছে কোনো একটা রসদ যোগান দেওয়া, এইটুকুই। কাকু, তুমি একটু আগে বলছিলে যে এখন সকালের কথা, এবং সেই সময় যে একটা ইমোশনাল অভিঘাত যে যারা পারফর্ম করছে তাদের দিক থেকেও একটা উঠে এসেছিল। আমি একটা স্মৃতি আমার একই সঙ্গে আসছে, আমি নাম বলছি না সঙ্গত কারণেই, কিন্তু কয়েক বছর আগে শিশু মেলায় বাচ্চাদের যে গ্রুপ, সেখানে একজন কাজ করাচ্ছিলেন, এবং আমাদের থিয়েটারের যে প্রসেস থাকে যে একটা মিউজিক চলছে, এবং তিনি বাচ্চাদেরকে বলেন যে তার পুরনো স্মৃতিতে ফেরত যেতে, ওই মিউজিক্যাল যে জার্নি তার মাধ্যমে, এবং সেখানে কোনো দুঃখের বা কষ্টের সেই রকম কোনো একটা ভাবনা ভাবতে। তা মিউজিক চলতে থাকে এবং ভাবনা ভাবতে ভাবতে অনেকে ঘুমিয়ে পড়ে, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সেই রকম ঘুমিয়ে পড়ে, এবং একটি বাচ্চা ফুঁপিয়ে কাঁদতে থাকে, এবং সে এরকম কান্না যে কেউ আমরা থামাতে পারছিলাম না। তুমি তারপর সেখানে গেলে, তুমি কথাবার্তা বলে তুমি সেই বাচ্চাটিকে শান্ত করলে, আমার মনে আছে। এবং আমার খুব জানতে ইচ্ছে করে যে শিশু মেলায় যারা শেখাচ্ছেন, মানে আমি বলবো যে শিশু মেলায় যারা নাটক বাচ্চাদের সঙ্গে থাকছেন, বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন রকম কাজ করাচ্ছেন, সেইখানে তারা অনেকেই সেরকমভাবে প্রথাগত কোনো ট্রেনিং তাদের নেই, তারা অনেকটা কাজ করাতে তারা শিখছেন। এবং তুমি যেমন নিবেদিতা কলোনিতে তুমি এক সময় থেকেছো, শিখেছো, সেই সময় কিভাবে সেই বাচ্চাদের ইমোশনগুলিকে নিয়ে কাজ করতে হয় সেই রকমভাবে তুমি শিখেছো, কিন্তু এইখানে যারা সেরকমভাবে কাজ করছেন তারা করতে করতে শিখছেন, এবং বাচ্চাদেরকে শেখানো, তার জন্য যে ট্রেনিং একটা দরকার, সেই ট্রেনিংটা কতটা প্রয়োজনীয় বলে তোমার মনে হয়? এটা কতটা প্রয়োজনীয়? প্রয়োজনীয় তো বটেই। এইটা যেটা হয় যে বিভিন্ন জায়গায় যারা ছোটদের কাজ করে, বিভিন্ন গ্রুপগুলো, শান্তিপুরে আছে, শাহপুরে আছে, কলকাতাতে আছে, আমাদের হালি শহরে বিভিন্ন জায়গা থেকে লোকজন যারা আছে ছোটদের কাজ হয়, সেখানে যারা ছোটদের কাজ করান তারাই প্রধানত এই কাজটার মধ্যে থাকে। কিন্তু যেটা হয়, ছেলে মেয়েদের সংখ্যা এত বেশি হয়, গ্রুপ এত বেশি হয় যে ওই রকম যারা দীর্ঘদিন কাজ করছেন তারা সংখ্যায় খুব কম। তখন দেখা যায় যে 2-3 জন যারা এই কাজটায় আগ্রহী তাদের সঙ্গে একজন বড় কাউকে দেয়া হয়, অথবা তারা কাজ করছে, কাজ করে এসে সন্ধ্যেবেলায় আমরা কথা বলতে বসছি, কথা বলে কি অসুবিধে সুবিধে, এবং আমরা অবজার্ভ করছি, বা অবজারভার হিসেবেও 3-4 জন ঘুরে ফিরে বেড়ান যে কাজগুলো কীরকম যাচ্ছে না যাচ্ছে। যে নির্দিষ্ট পদ্ধতির কথাটা তুমি বললে, সেই পদ্ধতিটা একটা পদ্ধতি বটেই, তার আবেগ ঠিক সে প্রকাশ করতে পারছে কিনা এবং সে কোথায় যাচ্ছে এটা ঠিক, কিন্তু ছোটদের ক্ষেত্রে এটা বিপজ্জনক। এটা আমি একটু বড়দের আবেগ
যে আবেগটা, মানে আমাদের রুদ্রবাবু একটা কথা বলতেন যে আমরা যখন বড় হই আসলে আমাদের শিশুবেলাটা ভুলতে কালটা ভুলতে আমাদের শৈশবকে যত আমরা বিস্মৃত হচ্ছি তত আমরা বড় হচ্ছি। কারণ একটা ছোট বাচ্চাকে যদি বলা হয় যে তুমি একটা ডিগবাজি খাও, ফট করে ডিগবাজি খেয়ে দেবে। বড় কাউকে সে নানা রকম চিন্তা ভাবনা, এই যে যুক্তি, কিন্তু অভিনেতার ওই যুক্তি বা অত যে নিজেকে সম্পর্কে ভাবনা চিন্তা, তাকে তার শরীর এবং মনটাকে যে কোনো সময় যে কোনো কিছু করার জন্য যেন তৈরি থাকে। তাহলে আমাদের সেই ছোটবেলায় যে আমরা যা খুশি তাই করে ফেলার যে একটা মানসিকতা, এইটাকে বলতে আমরা বড় হচ্ছি। ফলে সেই বড়দের প্রকাশের জন্যে আমরা কখনো কখনো এই কাজগুলো একদম আবার পিছিয়ে যাও, একদম সেই সময়টায় চলে যাও, এই কাজগুলো আমরা করি। এখন কি হয়, অনেক সময় ছোটদের কাজ করতে যারা আসেন তারা ওই সাইকোলজিটা ওইভাবে বোঝেন না বুঝে অনেক সময় আমরা করে ফেলি, এটা আমাদের ত্রুটি। আবার আমরা যখন এই খবরগুলো শুনি তখন যারা কাজ করাচ্ছেন তাদের সঙ্গে কথা বলি। আমরা 1-2বার এটা চেষ্টা করেছিলাম যে সামারে যারা ছোটদের নিয়ে কাজ করেন তাদেরকে নিয়ে আমাদের একটা ক্যাম্প হবে, যে ক্যাম্প ট্রেনিং যে ছোটদের নাটক কিভাবে করা দরকার। এটা রসুলপুরে আমরা 1-2বার করেছিলাম। তাতে রসুলপুরের পাশে যে জায়গাটা আছে, আমাদের বন্ধু পার্থ বলে একজন, ওর গ্রাম থেকে ছোট ছোট ছেলেমেয়েরা এসেছিল, তাদেরকে নিয়ে কিছু মানুষজন কাজ করছেন সকাল থেকে দুপুর অবধি, ছেলেমেয়েরা চলে যাচ্ছে। এবার বিকেলবেলা যারা কাজ করাচ্ছেন তাদের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন হচ্ছে যে তুমি এই কাজটা যে করছো এইটার এই এফেক্ট হতে পারে, বা ভেবে দেখো এইটা করলে না কেন। এইটার একটা চেষ্টা আমরা চালিয়েছিলাম, কিন্তু সেটাও তো 4-5 দিনের। আমরা চাইছিলাম যারা ছোটদের কাজ করেন বা করানোর ইচ্ছে আছে তারা যেন বিভিন্ন জায়গায় ছোটদের কাজ যেখানে হচ্ছে তার সঙ্গে জুড়ে যান, তাহলে একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হতে থাকবে সারা বছর ধরেই। কিন্তু ওদেরও আবার নানা রকম বাধ্যবাধকতায়, কারুর কলেজ থাকে, কারুর অন্যান্য কাজকর্ম হয়ে ওঠে না। চেষ্টা করা যায় যে এই, আমি জানি এভাবে বলাটা খুব মুশকিল, কিন্তু যারা ছোটদের নিয়ে কাজ করাচ্ছেন তারা ছোটদের নিয়ে কাজ করানোর সময় কোন কোন বিষয়গুলি মাথায় রেখে তারা কাজের ক্ষেত্রে এগোবেন? সবচেয়ে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ছোটদের কি ভালো লাগে। সেই ভালো লাগা থেকে তুমি যেখানে যেতে চাও সেই ভালো লাগার জায়গা থেকেই জার্নিটা শুরু হবে। যে তাকে সে বলছে যে আমার এখন ঘুমোতে ইচ্ছে করছে, বেশ ঘুমিয়ে এনে তারপরে দেখা যাবে। কিংবা কেন ঘুম পাচ্ছে, রাত্রিরে ঘুমোসনি, আচ্ছা ঘুম নিয়ে একটা নাটক করি। মানে এইগুলির কোনো বাধা ধরা কোনো ছক নেই, কিন্তু যিনি ছোটদের নিয়ে নাটক করবেন তাকে এতটা ফ্লেক্সিবল হতে হবে এবং নিজের গন্তব্য সম্পর্কে এতটা দৃঢ় হতে হবে, এই দুটোই মিশিয়ে কিন্তু তার জার্নিটা হবে। মানে আমি তোমাকে দিয়ে একটা নাটক করাবোই এইটা যেমন না, এবার 7 দিন তুমি আম গাছেই চড়তে থাকো, আমি গালে হাত দিয়ে বসে থাকলাম, এইটাও আবার না। তাহলে দুটোকে মেলাবো কি করে? আর বিভিন্ন জায়গার ছোটরা যেরকম আসছে, যেমন তোমার আগের ওই গল্পটার কথাই বলি যেখানে আমরা স্বপ্ন দেখানোর কথা, খণ্ডানে যেবার হলো তখন রাজাবাজার বস্তি থেকে কয়েকটা ছেলে মেয়ে এসেছিল। আমাদের এক বন্ধু গৌতম মৃধা তখন ওখানে কাজ করে, ও ছোটদের নিয়ে এসেছিল। তো আমরা যখন সকালবেলা বেড়াতে যাব তখন পরে আমরা খবরটা শুনেছি যে যখন বেড়াতে যাব তখনও বাচ্চারা কাছাকাছি, আমরা রাজাবাজারে 5-7 জন একসঙ্গে এরম। তখন ওই কাছে ধারে যখন বড়রা যাচ্ছেন তখন শুনছেন ওই বাচ্চারাগুলো নিজের মধ্যে কথা বলছে যে মালিক কে রে, মালিকটাকে। তার মানে যে গোটা ঘটনাটা ঘটছে তার একজন মালিক থাকতেই হবে। মানে ও যে জীবন দেখেছে, সব জীবনেই মালিক একজন আছে, যে হয় আমাকে দিয়ে ব্যাগ তৈরি করায়, বা আমাকে দিয়ে গ্লাস ধোয়ায়, বা আমাকে দিয়ে মাংসের দোকানে কাজ করায়। মালিক একজন থাকতে হবে। তাহলে এই মেলার মালিকটাকে, তার মানে যে কনসেপচুয়ালি একজন মালিক থাকার কথা, এবং সে যখন দেখছে 7 দিন ধরে কোনো মালিক নেই, চলছে এইরকম, তখন তার চিন্তা ভাবনায় কোনো এক ধরনের ধাক্কাধাক্কি হতে পারে। অল্টারনেটিভ একটা ওয়ার্ল্ড হয়তো দেখতে পারে সে, এর বেশি করতে পারছে বলে দাবিও নেই, সম্ভাবনাও থাকে কিনা আমরা জানি না। আমরা এইটুকুই করতে পারি, এর বেশি খুব একটা কিছু আমাদের পক্ষে সম্ভব হয় না, এই আর কি। আচ্ছা, শিশু মেলা যখন প্রথমবার শুরু হয়েছিল সেই সময়টায় কোন ভাবনা থেকে এই শিশু মেলার বিষয়টা তোমার মাথার মধ্যে আসে? মানে কিসের অভাব বোধে শিশু মেলা প্রথম শুরু হয়েছিল? না, অভাব বোধ থেকে না, এক ধরনের একটা সম্মেলনের আকাঙ্ক্ষা, যদি মানে ভালো ভাষায় বলতে গেলে যেটা, সেটা হলো যে এই যে আগেও বলেছি যে ধরো তখন আমি নিজে কাজ করি, ধরো তখন আমরা নৈহাটিতে থাকি, আমি বিভিন্ন জায়গায় ধরো ধুবুলিয়াতে কাজ করতে গেছি, আবার শান্তিপুরে গিয়েছি, আবার কলকাতায় গিয়েছি। এই যে সব জায়গার মানুষজনকে নিয়ে এসে একটা জায়গায় কাজ করব, এইটা আমরা নিজেদের পরীক্ষা দেবার জন্যই কিন্তু এইটা শুরু হয়েছিল, যে আমরা পারি কিনা বিভিন্ন জায়গায়। আমি ধরো
শান্তিপুরে তাঁতিদের ছেলে মেয়েদের নিয়ে কাজ করি। এবার আমাকে লরেটো ডে স্কুল থেকে বললো যে আপনাকে একটা ওয়ার্কশপ করতে হবে বা ছোটদের নিয়ে কাজ করতে হবে। এইবার আমি গিয়ে ওখানে থই পাবো কিনা, আমার সত্যি কোয়ালিটিটা কীভাবে বাড়াতে হবে, ক্ষমতাটা কিভাবে প্র্যাকটিস করতে হবে, সেইটার জন্যই কিন্তু ওই অ্যাসোসিয়েশনটা আমাদের তৈরি করার কথা হয়েছিল, যে এরকম একটা আয়োজন করা যায়। এখান থেকেই শুরু হয়, এইভাবেই ভাবনা চিন্তাটা মাথায় আসে। আমি জানি না যে কোন ধারণায় বা কিভাবে আমাদের এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে ছোটরা যে ভাবনাগুলি ভাবছেন তাদের ভাবনাগুলো তেমন সিরিয়াস নয় বা সেগুলো খুবই বালখিল্য টাইপের, এবং আমরা যারা বড়রা যারা ভাবি সেটা খুব ইম্পর্টেন্ট একটা ভাবনা, এরকম অনেকের ধারণা তৈরি হয়। তা আমার এই বলতে বলতে, এবং সেইটা যে একদম মানে খুব ভ্রান্ত সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই, কারণ ছোটদের সঙ্গে মিশে বা বিভিন্ন রকমভাবে দেখেছি যে তারা এমন এমন সব ভাবনার ইনপুট দেন, আমি ভাবনার কথাই বলছি, যে এবং সেটা কখনো কখনো আমাদের বয়স বাড়িয়ে ফেলা বড়দের ভাবনাকে ছাপিয়ে যায়। আমার বলতে বলতে মনে পড়ছে যে অন্ধখোরার গল্পে তুমি একটা সময় লিখেছিলে যে ওই রাধেশ্যাম আর আনন্দ তাদের কথা, এবং সেটা যদি একটুখানি বলো। সেটা হলো যে এই যে ওয়ার্কশপ, থিয়েটার ওয়ার্কশপগুলো হয় পৃথিবীর বিভিন্ন দেশে, দাঁড়িয়ে ফোর এরকম একটা ওয়ার্কশপ কথা আমরা শুনেছিলাম। সেটা হলো যে ওই রকম, এটা আমরা নিজেরা পরেও চেষ্টা করছি, এটাকে আমরা বলতাম হাফ টেক্সট। হাফ টেক্সট মানে একটা নাটকের অর্ধেকটা আমরা করতাম, করে নিয়ে এবার অর্ধেক জায়গায় ছেড়ে দিয়ে এবার ছোটদের বলা হয় যে এরপরে কি হতে পারে। এবার সে যে উত্তরগুলো দেয় তা থেকে তার মানসিক অবস্থা, সে কোন জায়গা থেকে দুনিয়াটাকে দেখে, সেইগুলো ওই ছোট হলেও কিন্তু বেরিয়ে আসে। মানে একটা শিশুর জগৎ হলেও শিশুর জগৎ, সেটা একটা গোটাটা একটা জগৎ। যেমন একটা উদাহরণ, এই আমি অন্ধখোরার গল্পের কথায় পরে আসি। আমরা এমন একটা ছোট, আমরা যখন ওই শিশু মেলা হয় একবার রসুলপুরে, সেইখানে কিছু অভিজ্ঞতা আমাদের এইরকম, যেখান থেকে হাফ টেক্সটগুলো আমাদের একটু কি বলবো গুছিয়ে করার জায়গায় আসে। সেখানে এরকম একটা সমস্যা হয়েছিল যে সব ছোটরা বড়রা সবাই বসে আছে, এবার দুই একটা দল এক একটা নাটক করবে, ওই অর্ধেক পর্যন্ত করবে। একটা গল্প ছিল এরকম যে একটি ছেলের বাড়িতে প্রচন্ড দারিদ্র, খুবই দারিদ্র। এবার ছেলেটি একটা ইন্টারভিউ দিতে যাবে। এবার এই যে ইন্টারভিউ দিতে যাবে, সেইখানে ও যদি চাকরিটা পায় তাহলে বাড়িটা বেঁচে যাবে। বাড়িতে সেই নিয়ে খুব ব্যবস্থা হচ্ছে, ও ইন্টারভিউতে যাবে। ইন্টারভিউতে ও বেরিয়েছে, এবার বেরিয়ে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখলো একজনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এইবার অ্যাক্সিডেন্ট যে হয়েছে, যে মানুষটির অ্যাক্সিডেন্ট হয়েছে সে রাস্তায় পড়ে আছে। এবার ছেলেটি এই মানুষটিকে তুলে নিয়ে হসপিটালে যাবে না সে ইন্টারভিউতে যাবে। নাটকটা এখানে শেষ। এইবার ছোটদের বলা হয়েছে সে কি করবে। তখন মানে আমরা ভাবতেও পারি না ছোটরা কত কিভাবে এই দুনিয়াটাকে দেখছে। আমরা ভাবি ছোটরা ছোট, ওদের ক্ষেত্রে ওদের কাছে এই সমস্যাগুলো আসে না, অত্যন্ত গভীরভাবে আসে। যারা খুবই দরিদ্র অবস্থা থেকে উঠে এসছে তারা বলছে ইন্টারভিউ দিতে যাবে। ওই যে ছেলেটা তখন যাচ্ছে ইন্টারভিউ দিতে, যে সে তখন কি করবে, ইন্টারভিউ দিতে যাবে না অ্যাক্সিডেন্টের লোককে নিয়ে হসপিটালে যাবে। তো আমরা যেটা দেখেছি যে যে ছোটরা একেবারে যারা খুবই দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে, তাদের কাছে ওই মানবিকতা, যে ইন্টারভিউ না হোক একটা মানুষকে বাঁচাও, সে অতটা তুলিয়ে ভাবছে না। তার কাছে হচ্ছে চাকরিটা এখন আমার দরকার, তাহলে ওই এখানে একটা মানুষ মরছে, না হলে 4টে মানুষ মরে যাবে এই পরিবারে। আর যারা আমাদের মতো একটু সচ্ছল পরিবারের ভালো ভালো কথা শুনে বড় হয়েছে, তাদের কাছে হচ্ছে না মানবিকতাকে গুরুত্ব দিতে হবে। এই যে বিভিন্ন অবস্থা থেকে উঠে আসা ছোটরা, তারা নিজেদের জায়গা থেকে দুনিয়াটাকে দেখে এবং নিজেদের কি প্রয়োজন, কোনটা তাদের কাঙ্ক্ষিত সেটা ঠিক করে নেয়। এইটা কিন্তু আমরা ওদের মানসিকতাটা স্পষ্ট দেখতে, এরকম বেশ কিছু সমস্যা যখন ছোটদের কাছে নিয়ে আসে। এবং আমরা অনেক সময় জানি যে বড়দের অনেক সমস্যা, যেমন একটা সমস্যা ছিল একদম স্বামী স্ত্রী ডিভোর্স নিয়ে, তাতে বাচ্চারা পর্যন্ত তাদের কথাগুলো বলছে। কিরকম? যেমন ধরো ওই একটা পরিবার, স্বামী স্ত্রীর ইয়ে হচ্ছে না, মিলমিশ হচ্ছে না, এই হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে স্বামী ধরো একটু অ্যাডামেন্ট, স্ত্রী একটু সাবমিসিভ। তখন একদলের বক্তব্য যে আমাদের যারা একটু প্রগতিশীল বাড়ি, তার মেয়ে কেন এত স্বাধীন না ইত্যাদি, তাকেও ই করতে হবে। আর ওরা বলছে এরকম হবে কারণ ও দেখে তার মা প্রতিদিন এরকম প্রেসড হন। তাহলে বলছে না, এই তো স্বাভাবিক, এটা হবে,
ছেলেদের এরকম দাপট রাখতে হবে। এই যে মানসিকতাগুলো তৈরি হয়, এগুলো তো সোসাইটি তৈরি করে দিচ্ছে। আমাদের কাজ যেটা থাকে, সেই সোসাইটি যে কাজগুলো তৈরি করছে সেইগুলো সম্পর্কে তার মনে কোনো প্রশ্ন তোলা যায় কিনা, সে নিজে ওইগুলো বিচার করার জায়গায় আসে কিনা। আমরা যেমন বলি না যে শিক্ষা কি, এখন এইটা খুব সাধারণভাবে বলতে গেলে রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন যে কোনো একটা বিষয়কে এককভাবে বিশ্লেষণ করা আর একক সিদ্ধান্তে আসার জোর। এই যে এককভাবে বিশ্লেষণ করতেও আমরা পারি না, একক সিদ্ধান্তে আসতে তো আরও পারি না, কারণ চারপাশ থেকে আমাকে নানা রকম চাপ আছে। আর আমরা আমাদের মস্তিষ্কটা প্রায় বিক্রি করেই থাকি, মানে যেখানে আবার রবীন্দ্রনাথ বলছেন যে আমরা তো দলচর জীব। মানে আমাদের, তুমি সমাজ সংসারেও দেখবে যে কোনো যদি অর্গানাইজড কোনো গ্রুপ থাকে, তাহলে তাদের চিন্তা ভাবনা সবার একরকম। তুমি যদি বলো যে কাশ্মীরে এরকম হয়েছে, তোমার কি খবর, বলে না এখনো পার্টিতে আলোচনা হয়নি, পরে বলবো। মানে তার মানবিকতাটাকেও সে ওই দলতন্ত্রের কাছে সে রেখেছে, এবং এগুলো খুব ছোটোখাটো ক্ষেত্রেও হতে থাকে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো সত্যি আমরা আরেকটু কাল্টিভেট করতে পারি কিনা, তার কাছে আমিও পারি এই বিশ্লেষণটা করতে, বা আমার চিন্তা ভাবনাগুলো এইভাবে ঠিক বা বেঠিক, এইগুলো সামান্য সামান্য চেষ্টা চলে শিশু মেলায়, খুবই কম। আবার আমরা আশা করি যে যারা বিভিন্ন জায়গা থেকে আসেন, তারা যখন উনি ওনার সন্তানটিকে নিয়ে ফিরে যাবেন, তাহলে বাড়িতে এমন একটা পরিবেশ দেবেন যে যাতে সন্তানটি ঠিকঠাক মতো বড় হতে পারে। কিন্তু সবসময় পারা যায় না, মানে আমরা বলতে গেলে আমরা অকৃতকার্য হই, কারণ বাস্তব এমন চাপ তৈরি করে যেখানে যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন আছে তারাও সাবমিট করে যান। যেমন আমরা বারবার বলি যে নিজেদের কাজকে এত বেশি প্রচার করার দরকার নেই। আমরা শিশু মেলা সম্পর্কেও কোনো খবরের কাগজে বা ইত্যাদিতে কোনোদিন খুব একটা কিছু লেখাপত্র হয়নি, আমরা নিজেরা তো লিখিনি। একবার দুবার লেখা হয়েছিল, সেও বাইরে থেকে যারা এসেছিলেন তারা ফিরে গিয়ে লিখেছেন। কিন্তু যেটা ঘটেছে সেটা হলো, আবার আমাদের সঙ্গেই যারা আছেন তারা যখন নিজেদের গ্রুপে ফিরে যাচ্ছেন, গ্রুপের কাজকর্ম, মানে আজকে আমাদের গ্রুপে নাটকটি পড়া হলো, পরশুদিন আমাদের তেঘরিয়াতে শো, তারপরের দিন আমি একটি পুরস্কার খেলাম। এই যে প্রতি মুহূর্তে একটা মাধ্যমের উপর নির্ভর করে নিজেদেরকে বড় করার একটা আকাঙ্ক্ষা, সেইটার কাছে আমরা খুব সাকসেসফুল এটা আমরা বলতে পারি না, কৃতকার্য হয়নি। আচ্ছা কাকু, এই তোমার কথা শুনতে শুনতে আমার একটা কথা মনে হচ্ছিল যে আমি যে সময়টায় বেড়ে উঠেছি 90-এর দশকে, সেই সময় দেখা যেত যে যদি কোনো গলি দিয়ে যাওয়া হচ্ছে, বিশেষত রোববারের দিন, সেই দিন সকালবেলা এরকম বিভিন্ন বাড়িতে বাড়িতে হয়তো গান বাজনা, কেউ গান করছেন হারমোনিয়াম বাজিয়ে, কেউ তবলা বাজাচ্ছেন, বিভিন্ন রকম, এবং সেইটা নিজেদের জন্যই, মানে নিজেদের আনন্দের জন্যই সেই রকমভাবে কেউ কেউ শিখছেন, ছোট ছোট বাচ্চারা। কিন্তু এখন অনেকে আমি এরকম দেখেছি যে যখন কোনো বাচ্চারা কোনো কিছু শিখতে যাচ্ছেন, বাবা মায়েদের একটা কোথাও সুপ্ত ইচ্ছা থাকে, কখনো বা প্রকটভাবে তারা সেটা প্রকাশও করেন, যে এখানে আমার ছেলে মেয়ে এখানে গান বাজনা শিখছে, তারা যেন এই 1 বছর বা 1.5 বছরের মধ্যে কোনো একটা বড় প্ল্যাটফর্মে, টেলিভিশন বা যে কোনো একটা বড় প্ল্যাটফর্মে তারা যাতে পারফর্ম করতে পারে, সেই রকমভাবেই আপনি তৈরি করুন। এই রকম প্রস্তাবও অনেক সময় দেওয়া হয় যিনি শিক্ষক বা শিক্ষিকা, যিনি শেখাচ্ছেন তার কাছে। এইবার আমার একটা প্রশ্ন, যে এখানে যখন থিয়েটারের জায়গাটা যখন আসে, সেই সময় অনেক বাবা মায়েদের আমি দেখেছি যে এই একটা সুপ্ত ইচ্ছা থাকে, আচ্ছা থিয়েটার করছে, নাটক করছে, তার মানে অভিনয় শিখছে, তার মানে সে গিয়ে কোনো না কোনো সিরিয়াল হোক বা সিনেমা হোক বা ওটিটি কোনো এক জায়গায় গিয়ে সে অভিনেতা হিসেবে সে পারফর্ম করবে, সেই ছোট্ট ছেলেটি বা মেয়েটি। কিন্তু তুমি যে আদর্শের জায়গা থেকে, যে ভাবনার জায়গা থেকে একটা শিশু মনকে বিকাশ করার জন্য যে জায়গা থেকে তুমি এই ভাবনা চিন্তার কথা ভেবেছো, এই শিশু মেলার কথা ভেবেছো, সেখানে কখনো এই তোমার এই ভাবনার সঙ্গে অভিভাবক যারা, তাদের এই ভাবনার কখনো এই সংঘাত হয় না? না, সেটা সংঘাতের থেকেও বড় কথা হচ্ছে কি, এটা হলো ওরা যেটা ভাবছেন সেই ভাবনাটার মধ্যে যে কতগুলো অবাস্তবতা আছে, সেটা অভিভাবকদের বোঝানো একটা কাজ, যে সবসময় ওই দিকে তাড়িয়ে নিয়ে গেলে হয় না। আবার আমাদের বাস্তবতাটা এমনই, আইডেন্টিটির এমনই ক্রাইসিস, যে প্রত্যেকে কোনো না কোনোভাবে নিজেকে একটু আলোতে দেখতে চান,
এটা যে খুব একেবারে অস্বাভাবিক কিছু তা না। মানে যে বাবা বা যে মা সারা জীবন কিছু পাননি, তিনি তার পুত্রটিকে দিয়ে নিজের অবস্থানটাকে জাস্টিফাই করাতে চান, সোসাইটির কাছ থেকে এক ধরনের সম্মান পেতে চান। এইটা সামাজিক একটা অবস্থা ওদের মানসিকতা তৈরি করে দিয়েছে। আমাদের যেটা বলার বা করার সেটা হলো বলা যে এতে বাচ্চাটিকে আপনার বোড়ে বানিয়ে খুব একটা লাভ নেই। মানে খুব বাস্তবত এইটা সম্ভব হয় না। সবাই যদি ওই রকম যেতে থাকে তাহলে খুব মুশকিল হবে। মানে সেইখানেও এমন একটা প্রতিযোগিতা তৈরি হবে যেখানে যে কথাটা আমরা আদতে সবাই মিলে বড় হব বলছি তার উল্টো জায়গাটাই দাঁড়িয়ে থাকে। এখন এই কথাটা আমরা মা বাবাদের বলি, শিশুমেলায় যারা আসেন বা আমাদের এখানে যারা আসেন তাদের বলি, কিন্তু সবসময় সেইটা আমরা পৌঁছতে পারি না। যেমন আমাদের হালি শহরে যে আমরা ছোটদের নাটকে নিয়ে কাজ করি, তাতেও দেখা গেছে যে ছোটরা আসে প্র্যাকটিক্যালি যেটা সেটা হলো যে এই 3 ঘন্টা 10টা থেকে 1টা পর্যন্ত এই 3 ঘন্টা নিজেরা একটু খেলাধুলো করবে, কারণ ওদের খেলাধুলোর কোনো জায়গা নেই, বাবা মারাও সেটা জানেন, ফলে আসেন। এবং আমাদের কাজ হচ্ছে ওই 3 ঘন্টার মধ্যে আমরা একটা কিছু তৈরি করতে পারছি কিনা, ওরাও যে জন্য দিয়ে যাচ্ছেন। এবং সত্যি 3 ঘন্টা যখন একটি ছেলে বা মেয়ে কোনো একটা জায়গায় যাচ্ছেন তখন মা বাবাও অনেকটা রিলিভড, কিন্তু না হলে সারা সপ্তাহ ওকে নিয়ে স্কুল না থাকলে ইত্যাদি যেটা হয়। আর আমাদের কাজ হচ্ছে ওইটুকু সময়ের মধ্যে আমরা কোনো কিছু ওদেরকে দিয়ে করাতে পারি কিনা। যেমন কালকেই একটা ঘটনা বলি, আমি গতকালকে এই রবিবারে আমি কাজটায় ছিলাম না আমাদের ছোটদের কাজে, 2টো ছেলে প্রচণ্ড দুরন্ত, প্রচণ্ড। এবার ছোটদের দল ভাগ করে নাটক হচ্ছে, এবার আমি এসে শুনলাম ওই 2টো ছেলে বলছে আমরা আলাদা করে নাটক করব। অন্যদিনও তাই করে, ওরা দুজন আর আমি হচ্ছে ওদের সঙ্গে থেকে একটা নাটক করতে হবে, সেটা আলাদা, ওরা কোনো গ্রুপে নাটক করবে না, ওরা দুজন খুব বন্ধু এবং ওরা দুজন নাটক করবে, সঙ্গে আমাকে থাকতে হবে। আমি থাকি, আমরা 3 জন নাটক করি। কালকে আমি ছিলাম না, ওরা 2 জন নাটক করেছে। এবার নাটক করার সময় ওরা যেটা করেছে, আমাদের একটা বেঞ্চ আছে, বেঞ্চটাকে ওরা সেট বানিয়েছে, বেঞ্চটা যেদিকে ছিল তার উল্টো দিকে, ওরা দুজনেই কাউকে ধরতে দেয়নি, ওরা দুজনেই বেঞ্চটা ওই দিকে নিয়ে গেছে, করে ওরা একটা রাম রহিম কিছু একটা করেছে। করার পরে যখন পরের গ্রুপ নাটক করতে আসবে তখন ওরা বেঞ্চটাকে আবার সরিয়ে নিজের জায়গায় নিয়ে আসে। এইটা কিন্তু একটা ডেভেলপমেন্ট, এবং এই ডেভেলপমেন্টটা এই যে একটা আমার নিজের সানন্দে এক ধরনের একটা কাজের প্রতি আমি আমার শ্রমটাকে দিচ্ছি এবং দিয়ে পরে যারা কাজ করছে তাদের একটা অবকাশ তৈরি করে দিচ্ছি, এইটা সামান্য হলেও একটু তৈরি হয়েছে। এবং শিশু মেলাও তো সেই জায়গাটাই তৈরি করছে। মানে আমি দেখেছি যে ছোটরা সেই সার বেঁধে তারা জুতোগুলি রাখছে যাতে অন্যের অসুবিধা না হয়, অন্যকে যতটা সুযোগ সুবিধা করে দেওয়া যায়, আমার নিজের ভালো থাকার সঙ্গে সঙ্গে সেই অন্যরাও যাতে ভালো থাকে, যে তারা জুতোগুলি সারি বেঁধে রাখছে, যে বেসিক প্র্যাকটিসগুলো আমাদের বড়দের করা উচিত। এবং সেটা একটা আমার মনে হয় যে ছোট থেকে একটা অভ্যাস, যে এই অভ্যাসের মধ্যে থেকে যদি বড় হয়ে ওঠা যায় তখন সেই বয়সে বড় মানুষটিও সেই সু অভ্যাস সেইটা তারা চালিয়ে যাবেন। তুমি তো এত দীর্ঘ বছর ধরে শিশু মেলার সঙ্গে যুক্ত আছো, মাঝখানে 1 বছর হয়নি কোভিডের জন্য, তাছাড়া প্রত্যেক বছরই শিশু মেলা হয়েছে 1998 সাল থেকে। তা তোমার মধ্যে এতগুলি বছর বিভিন্ন মানুষজন, তাদের সঙ্গে নিশ্চয়ই বিভিন্ন ঘটনা সেগুলো তোমার স্মৃতিতে আছে, তার মধ্যে নিশ্চয়ই এমন কোনো ঘটনা আছে যেগুলো তোমাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছে, মানে যে ঘটনাগুলো তোমার স্মৃতিতে একটা আমি বলবো যে দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে, যে সেই রকম কোনো ঘটনা যদি তুমি একটুখানি শেয়ার করো আমাদের সঙ্গে। আগে বললাম প্রথমবারই যেটা হয়ে গেছে সেটা আরো জানতে ইচ্ছে হয়, যে প্রত্যেকবারই কোনো না কিন্তু ঘটে। যেমন একবার আমরা তখন শ্যামনগর অবন্তিপুর বলে একটা জায়গা আছে, আচ্ছা, ওইটা নৈহাটি বঙ্কিম ভবনের বিজলিদি ছিলেন, তো বিজলিদি ওই স্কুলটা ব্যবস্থা করে দিলেন, শ্যামনগর অবন্তিপুর একটা স্কুল। সেখানে বগুলা শাহপুর থেকে একটি ছেলে আসে, তাকে জয়দীপকে নিয়ে আসে। সেই ছেলেটি মানসিকভাবে অনেক পিছিয়ে পড়া আর কথা বলতে পারে না, কিন্তু ও ওই এক ধরনের একটা অবোধ ভালোবাসায় ওই মাস্টারমশাইয়ের সে সঙ্গে চলে আসে। মেলায় ওই ছেলেটি হারিয়ে যায় মানে আমাদের স্কুলে যে চান করার জায়গা সেটা যথেষ্ট না অতজন ছেলে মেয়েদের জন্য। তো দূরে রাস্তায় একটা কল আছে, সেই কলে বড় 1-2 জন থাকবে, থেকে বাচ্চাদের ওই টিউবওয়েল আছে একটা, সেইখানে পাম্প করবে, ওরা চান করে স্কুলে চলে আসবে। এবার স্কুলে চলে আসার রাস্তাটা সোজা,
আর কিছু দূর আসার পরে ডান দিকে একটা টার্নিং আছে, আর সোজা চলে এলে স্কুল। ওই ছেলেটা ভোর করে মানে ভুলবশত ডান দিকে ঘুরে গেছে। যেই ডান দিকে ঘুরে গেছে সঙ্গে সঙ্গে তার কাছে সব অপরিচিত মনে হচ্ছে, সে আরো চলতে শুরু করছে। যত যাচ্ছে তত অপরিচিত এবং তত সে দৌড়চ্ছে। আমরা কিছুক্ষণ পরে, এই আধ ঘন্টা মতো পরে আমরা খেয়াল করলাম যে বিট্টু আসেনি। খোঁজা শুরু হলো, সে দুপুরবেলায় চান করার সময় গেছে। খোঁজা শুরু হলো, খুঁজতে খুঁজতে পুরো শ্যামনগর, অবন্তিপুর সমস্ত জায়গা, মানে ওখানে প্রচুর আমবাগান এই সেই ইত্যাদি সমস্ত জায়গায় চষে ফেলা হয়েছে। আমরা কলকাতাতে আমাদের যারা বন্ধু বান্ধব তারা এসছেন, এবং আমরা যখন রাত্রিরেও সন্ধেবেলাতেও পাওয়া গেল না, তখন বলা হলো যে ক্যাম্প শেষ। আমরা বাচ্চাদের বলেছি যে যারা যারা অভিভাবক আছেন নিয়ে চলে যান, আমরা কাল সকালেই ক্যাম্প শেষ করে দেবো। আর অপেক্ষা ছাড়া কিছু নেই। কালকে ওদের শাহপুরে খবর পাঠানো হলো, ওর মা এসছেন। মা এসে কান্নাকাটি করছেন, কিন্তু বলছেন যে ওই যে জয়দীপ নিয়ে এসছে, বলছেন যে আমার ছেলে যদি হারিয়েও যায় আমি মাস্টারকে, কিন্তু জয়দীপ মাস্টারকে আমি কিছু বলবো না, কারণ জয়দীপ মাস্টার এই কাজ করেছেন। আর আমরা তো সবাই একদম সেই নৈহাটি লঞ্চ ঘাট পর্যন্ত লোকজন এসছে, সমস্ত জায়গায় গেছে, কোথাও বিট্টু নেই। এইবার রাত্রিরে সবাই সারা রাত জাগা। আমাদের এক বন্ধু, পুলিশে খবর দেওয়া হয়েছে। হ্যাঁ, খবর দেওয়া হয়েছে, শ্যামনগরে, কাকিনাড়ায়, নৈহাটিতে, সব জায়গায় খবর দেওয়া হয়েছে। আমাদের এক দাদা, ওনার চেনা জানা আছেন লালবাজারে, উনি ওখানে ফোন করে বলেছেন এরকম ঘটনা ঘটেছে। সৌমেন গুহ ছিলেন, সৌমেন দা, আমরা সারা রাতই করেছি, খোঁজাখুঁজি করেছি, কোথাও পাচ্ছি না। এরকম সারা রাত জাগা। তারপরে সকালবেলা আবার সবাই বেরিয়েছে। তো বেরোনোর সময় তারপরে ওই শ্যামনগর লেভেল ক্রসিংটা যখন পাস হচ্ছে, তখন দেখা যাচ্ছে পুলিশের একটা জিপ আসছে, তাতে বিট্টু বসা। এখন যেটা ঘটেছিল সেটা হলো যে ওই বিট্টু যখন ওইভাবে যাচ্ছে, তখন যেতে 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 ও একটা জায়গায়, তখন কালী পুজোর আগে আগে আমাদের এই হয় তো, লক্ষ্মী পুজোর মানে দশমীর পর থেকে লক্ষ্মী পুজো, এবার কালী পুজোর প্যান্ডেল হতে শুরু করে। ওই প্যান্ডেলে কিছু ছেলে মেয়ে খেলছিল। বিট্টু ভেবেছে ওইটা হচ্ছে শিশু মেলারই ওইখানে, ও গিয়ে ওই ক্লাবে বসে আছে, ওর ভেজা জামা কাপড় এই সেই ইত্যাদি নিয়ে বসে আছে। এবার ক্লাবের ছেলেরা অনেক সময় খেয়াল খেয়াল করে, তারপর বলছে যে কিছু একটা হয়েছে। ওরা ওকে কাকিনাড়া থানাতে দিয়ে এসছে। এবার কাকিনাড়া থানাতেও আমরা বলে এসছি, ওরা রাত্রিরে এই খবরটা দিতে পারতো, দেয়নি। সকালবেলা নিয়ে এসছে, নিয়ে আসার পরে তারপরে তো যাই হোক, যখন যারা ফিরে গিয়েছিল সেদিন বিকেলে তাদের সবাইকে খবর পাঠানো হয়েছে তোমরা চলে এসো। ওরা চলে এলো। তারপরের দিন আমাদের শেষ অনুষ্ঠান ছিল, শেষ অনুষ্ঠানে নাটক টাটক হলো। এইটা আমাদের একদম খুব ভয়ঙ্কর একটা ইয়ে আর কি, অভিজ্ঞতা। আর তো অনেক অনেক রকম কার্যকারণ ঘটে তো, হ্যাঁ, মানে অবাক করে সেই রকম। আচ্ছা, মানে আমি জানতে ইচ্ছে করে যে, আমি যে জায়গায় একটু জানতে চাইবো যে এমন কোনো একটা ঘটনা বা বাচ্চাদের কোনো একটা ভাবনা, বিশেষ করে যে সেরকম ভাবনা দেখে মানে তুমি নিজে অবাক হয়েছো, যে কখনো মনে হয়েছে যে এই রকম একটা ভাবনা আমি হয়তো নিজেও ভাবতে পারতাম না? হচ্ছে প্রত্যেকটা নাটক তৈরির সময় না, নাটকের যে বিষয়টা যখন আমরা বলি, তখন সাজানোর জায়গাতে ওরা কিন্তু নিজেরা খুবই করে। আমরা তো ইম্প্রোভাইজ করে করে, ধরো একটা কোনো একটা বিষয় বলা হলো, এবার সেই বলা হয়েছে তিনটে গ্রুপ, এই পদ্ধতিগুলি তুমি জানো, এই দুটো বা তিনটে গ্রুপ হলো, প্রত্যেককেই বলা হলো যে এই বিষয়টা নিয়ে, তখন প্রত্যেকে এই বিষয়টাকে নতুনভাবে সাজায়। শেষ পর্যন্ত এই সাজানোগুলোকে জড়ো করেই এক জায়গায় একটা কিছু তৈরি হয়। ফলে সবসময়ই বাচ্চাদের ওই ইমাজিনেশনই বলি, সেই কল্পনা শক্তি হোক, তাদের স্বতঃস্ফূর্ততা হোক, সেইগুলোকে জড়ো করলে একটা নাটক হয়ে যায়। গত বছরই যেটা হয়েছে, একটু বড় যারা হয়েছে ওদেরকে বলা হয়েছে যে ওরা নিজেরা কি নাটক করতে চায় সেইটা, এবং তখন ওরা দেখিয়েছে যে এই যে নানা রকম সামাজিক কি বলবো দুর্নীতি, এবং দুর্নীতি যে প্রশাসনের কোথায় চলে যায় সেইটা ওরা একটা অদ্ভুতভাবে দেখিয়েছে। বয়স মানে কোন? ওরা তখন এই ক্লাস 10, আচ্ছা 9-10 এই বয়স, এই এজ গ্রুপটা। তো আর অভিনয়ের জায়গা তো ওদের থাকেই, প্রত্যেকেই খুব করে। ফলে এই যে বিষয়টাকে ওরা এই চারপাশ সম্পর্কে কিন্তু আমরা মনে করি ছোটরা খুব উদাসীন, তা নয়, তারা কিন্তু তাদের মতো করে ছাপ ফেলছে, তাদের মতো করে ওরা দেখছে আর কি। ছোটরা খুব, মানে আমরা একটা বড় নাটক করি, সেখানে সমস্ত ছোটরা বড়রা মিলে নাটক করার কথা। প্রত্যেক বছরই যে এরকম হয় তা না,
বেশিরভাগ বছর হয়। সেই জায়গাগুলোতে ছোটরাও সমান গুরুত্ব দিয়ে কাজগুলো করে। তো সেটা একটা অদ্ভুত লাগে যে তাদের ওই গুরুত্ব দেওয়ার মানসিকতা, সেইটা বড়দের থেকে খুব একটা কিছু কম না, একদম ছোট ছোটরাও তারাও সেটা একইভাবেই করে। এবং শেষের দিন আমি দেখেছি যে এই আগুনের পরশমণি গানটা যখন হচ্ছে তখন ছোটদের মধ্যে কি পরিমাণে কান্না, মানে এই 7 দিন তারা একসঙ্গে ছিল 24টা ঘন্টা, এবং সেটা ছেড়ে চলে যেতে হবে সেটা ভেবে তাদের মধ্যে যে একটা বিশাল আমাদের এই যে একটু আগে যে কথাটা হচ্ছিল না যে একটা স্বপ্নের জগৎ ইত্যাদি, আমাদের শৈশব বা কৈশোর কত দিনের, যদি মনে করি 16-18 বছর পর্যন্তই, এবং আমার কনসাসনেস তৈরি হয়েছে যদি 8 বছরে, তাহলে 10 বছরের একটা লাইফ স্প্যান। এই 10 বছরের জীবনের যে পরিসর, সেটা কিন্তু আমার গোটা জীবনটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে ওইটুকু জায়গার মধ্যে যদি আমি এমন একটা কিছু দিতে পারি যাতে সেইটা তার একটা পুঁজি হয়ে থাকে। সবাই পারে না, বাস্তবে নানা রকম চাপে সে নিজেকে কি করে সমর্পণ করে দেয়, পারে না সে। কিন্তু যারা পারে তারা যেন পারে। এখন ওই যে ইমানুলের মেয়ের কথা বললাম, ইমানুলের মেয়ে এখন ইদানিং আর আসছে না, ওর পড়াশোনার চাপ এই সেই ইত্যাদি নিয়ে আসছে না। হয়তো শিশুমেলার কোনো স্মৃতি ওর কাছে থাকবে, থাকতেও পারে। কিংবা যারা রাজাবাজার বস্তির ছেলেমেয়েরা যারা বলেছিল মালিক কে রে মালিক, তার সঙ্গে হয়তো কোনোদিন দেখা হবে, সে হয়তো বলবে আমি গিয়েছিলাম শিশুমেলা, এইরকম ওইটা তার মনের মধ্যে আছে। এর বেশি কিছু আমরা পারছি না, আর এর উত্তর একদম চট করে দিতেও পারবো না। আমরা আমাদের যতটুকু জ্ঞান বুদ্ধিতে আছি সেইটুকু নিয়ে কাজ করছি এই আর কি। এই যে বলছো যে পারছো না, সেই না পারাতে যতটা অংশ হচ্ছে সেটাই অনেক। আমাদের অনেকের কাছে, আমরা যারা নেওয়ার মানে রিসিভার্স এন্ডে আছি, আমাদের কাছে সেই প্রাপ্তিটা অনেক। আরেকটা কথা যেটা বারবার আমাদের ইদানিং অর্থ একটা বিশাল তো বিষয়। আমাদের শিশু মেলায় ওই যে প্রথম বছর থেকে আমরা কারোর কাছ থেকে অর্থ নেব না, আমরা লোকজন যারা সাহায্য করবেন এই রকম। গত বছর আমাদের শিশু মেলায় প্রায় 1 লাখ টাকার উপরে খরচ হয়েছে। এই যে প্রায় 150-160 জন মানুষ 7 দিন ধরে থাকেন, খাওয়া দাওয়া, বাচ্চাদের কাজ, এই সেই সমস্ত কিছু, ডেকোরেটরের জিনিসপত্র, আলো, এই সব মিলিয়ে যে খরচটা হয়েছে। আমরা শিশু মেলা করার সময় সবচেয়ে বেশি নিশ্চিন্ত থাকি তার অর্থ নিয়ে, এই 26 বছর ধরে। কারণ আমাদের কোনো পয়সা, আমরা মানে শূন্য থেকে শুরু করে শূন্য হয়ে যায়। কারণ আমরা একেবারে শেষের দিন যদি দেখি যে আমাদের অর্থ আছে, দেখেছো তুমি, এর বাচ্চারা খেয়ে নাও, ভালো খাবার দাবার হয়ে গেল, শেষ, আমাদের কোনো অর্থ রাখার প্রয়োজন নেই, জানি সামনের বছর আবার হবে। এই অভিজ্ঞতাটা আমাদের শিশু মেলাতে হয়েছে। তাই আমরা ধ্রুবপদ যখন করেছি, তাও ধ্রুবপদে আমরা মানুষজনের কাছে সাহায্য চাইছি। আমরা 3-4 দিনে 1 লাখ টাকা আমাদের কাছে এসছে, লোকজন খালি পাঠিয়েছে। তো এই যে হয়, মানুষ যদি কোনো একটা কাজের প্রতি, যে কাজটা ভালো, আর যারা করছেন তাদের উপর যদি আস্থা থাকে, তাহলে অর্থ খুব অসুবিধার হয় বলে আমার অন্তত অভিজ্ঞতাই নেই। প্রথম বছর শিশু মেলা যখন হয় আমাদের সরবেরিয়াতে, তখন মানুষজন দেখেছেন, এবং আমাদের তখনও আমরা প্রথমবার, আমরা অনেক কিছু জানি না। ওইখানে একজন রান্নার মানুষজনকে জোগাড় করা হয়েছিল, উনি রান্না করবেন, পরিচিত মানুষ। তো উনি আমাদের দশমীর পর থেকে শুরু হয়েছে, লক্ষ্মী পুজোর দিন বাড়ি যাবেন। তো দশমী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত আমাদের একটা পরিচিতি হয়েছে। তারপরে আরো 2-3 দিন আছে মেলা। উনি ওনার বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে ফিরে যখন এসছেন, তখন উনি এতগুলো ওই পাড়া গ্রাম থেকেই আমাদের কচু শাক দিয়েছিল, এবং এটা উনি ব্যবস্থা করে গেছেন যে কচু শাক ওরা দেবে, এবং উনি বাড়ি থেকে নারকেল নিয়ে এসছেন। এবং সেইটা শুধু প্রথমবার থেকেই আমাদের অভিজ্ঞতা। সেটাও আমরা আমাদের চারপাশের মানুষজনের কাছে যদি সাহায্য চাই, তাহলে প্রত্যেকেই সেই সাহায্যটা কিন্তু এসে দিয়ে যান, এবং একেবারে নিঃশব্দে, কোনো ওদের আমরা কোনো যে এই অর্থ পেলাম, একটি রিসিট দিলাম বা ইত্যাদি কিছু নেই। নানা জায়গা থেকে, যেমন খুব ছোটখাটো মানুষজন, যেমন আমাদের একজন খুব শ্রদ্ধেয় মানুষ ছিলেন সুব্রত পাল, নান্দিকারের দীর্ঘদিনের মানুষ। সুব্রতদা তখন কাজ করতেন আমাদের ট্যুরিজমে। তো সুব্রতদার পাশের টেবিল হচ্ছে বিজয়লক্ষ্মী বর্মন।
ওরা প্রত্যেক বছর দুজন মিলে দুজনের অর্থ দেবে, মানে এই যে দুজনের জন্য আমরা এইটুকু টাকা দিলাম। আমাদের অনেক ছেলে মেয়ে এসে যারা অর্থ দিতে পারে না, আবার অনেকেই আসে যে যারা এরকম একজন দুজন তিনজন করে টাকা পাঠান, ফলে আমাদের অর্থ নিয়ে কোনোই অসুবিধা হয় না, কোনোদিনই হয়নি, এখনো হয় না, হবে নাও বলে ধারণা আর কি, জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এখন এই 26 বছর ধরে হয়। আর এই মানুষজন নিঃশব্দে সে অর্থ দিয়ে যান, যেমন শেখরকে দিয়েছিলেন। শিশু মেলাতে অরুণ মুখোপাধ্যায় বেশ কয়েক বছর এসেছেন, স্যারের শরীর যখন ভালো ছিল। এসে শেষের আগের দিন এলেন, এসে আমাদের যে ওই বড় নাটক, যেটা সমস্ত ছোটদের নিয়ে, ছোট বড় সবাই মিলেই একটা বড় নাটক হয়, সেইটার মিউজিক করতেন অরুণ মুখোপাধ্যায়। এবার অরুণ মুখোপাধ্যায় আমাদের এখানে আসবেন, সেটাই আমাদের ভাবনার বাইরে। প্রাপ্তি আসতেন শুধু না, যে আমাদের যারা বন্ধু বান্ধব যারা আছেন, যারা ছোটদের নাটকে কাজ করছে না, অভিভাবক হিসেবে আছে, তাদের নিয়ে একটা মিউজিক, মানে কি বলে, পিট মতো করে, তুই এটা করবি, তুই এই গানটা বাজাবি, তুই এটা তখন করবি ইত্যাদি। মানে উনি ওনার নাটকে আবহ দেওয়ার জন্য যতটা উনি গুরুত্ব দেন, ওইখানেও ততটাই গুরুত্ব দেন। আমাদের ঝাড়গ্রামে যখন হলো, তখন ঝাড়গ্রামে নাটকটা হওয়ার সময় ওইখানকার একজন ভদ্রলোক, আদিবাসী মানুষ, উনি রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের গান ওনার ভাষায় করেছেন, অনুবাদ করে অনেকগুলো করেছেন। ভদ্রলোকের নামটাই অনেক দিন হয়ে গেছে, নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো ভদ্রলোক, ওই আমাদের প্রত্যেক বছর যে প্রতিবেদন বেরোয়, সেই প্রতিবেদনে ওনার নামটা আছে। তো উনি এসছেন, এসে একটা জায়গায় আছে যে ওনার একটা ইনস্ট্রুমেন্ট, যেটা উনি নিজেই বানিয়েছেন, সেই ইনস্ট্রুমেন্টটা উনি বাজান, একটা এক তারের একটা ইনস্ট্রুমেন্ট, আর একটা ছড় মতো আছে, সেটা দিয়ে বাজান, একটা অদ্ভুত সুর তৈরি হয়। তো ওইবার নাটকটা হয়েছিল যে প্রায় কুরুক্ষেত্রের মতো একটা মৃতদেহগুলো পড়ে আছে, অনেকগুলো নাটকের তার ছাপ ছিল, এইটা ছিল, তারপরে চাঁদবণিকের পাড়ার কিছুটা ছিল, এরকম ছিল। তো ওইখানে একটা সময় যখন ওই যুদ্ধটা হলো, তখন বোধহয় বড় একটা যুদ্ধ চলছিল, যেটা নিয়ে এই নাটকের বিন্যাসটা হয়েছিল। তো সেখানে সমস্ত মৃতদেহগুলো পড়ে আছে, মেয়েরা এসে খুঁজছে, যে মায়েরা বা স্বামী, মেয়েরা তার স্বামীকে খুঁজছে, মায়েরা সন্তানদের খুঁজছে, এইরকম সময় ভদ্রলোককে স্যার বললেন, যে স্যারের সঙ্গে আগেই কথা হয়েছে, তখন স্যার বললেন যে ওই সময়টায় উনি ওই ইনস্ট্রুমেন্টটা বাজাবেন, ওই গোটা ব্যাটল ফিল্ডটা ঘুরে ঘুরে। বিশাল স্কুলের মাঠ, বাছুরডোবা একটা স্কুলে হয়েছে, সেই ভদ্রলোক বাজালেন। সে যে কি অসাধারণ লাগলো, এবং গোটাটাই কিন্তু যে কাজ যারা করছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ করতাল বাজাচ্ছে, সেটা স্যার বলে দিচ্ছেন, কিন্তু এই যে আইডিয়াটা, যে এইখানে এই জায়গাটা বাজবে, এই জায়গাটা এরকম হবে, এইটা অরুণবাবুর। এবং অরুণবাবু সে আমাদের বগুলা থেকে যেতে হয় রামনগর বলে একটা জায়গা, কাঁচরাপাড়া মেলা, ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গায় গিয়েছেন। এবং স্যার আমরা যেরকম থাকি সেই রুমে থাকতেন, রাত্রিরে শুধু ওনাকে একটা শোয়ার জায়গা দেওয়া হতো, উনি মেঝেতে শোয়াটা অসুবিধে। তো এই যে এত বড় বড়, এবং মানে আমাদের পরিচিত অনেক মানুষজন এসছেন, তো এই যে এরা একেবারে গিয়ে ওখানে থেকে কাজ করেছেন, কোনোভাবেই তো সেইটা আমরা নিজেদের চেষ্টায়, ওরা নিজেরা না চাইলে আমরা করতে পারতাম না, আমাদের অত বড় সামর্থ্য আমাদের নেই, কিন্তু তারা গেছেন। তো বলে সবাই মিলেই কিন্তু কাজটা হয়েছে। এখনো ওরা সেই খোঁজ খবর রাখেন, আসতে পারেন না, স্যারের শরীর খুবই খারাপ হয়েছে, অনেক বন্ধু আসেন না এখন, আবার অনেক নতুন বন্ধু আসছেন, এই সব মিলিয়ে চলছে। যদি খুব সংক্ষেপে জানতে চাই, যে শিশু মেলার দর্শন কি, এইভাবে খুব বলাটা আমি জানি মুশকিল, সেটা হলো যে ছোটরা নিজেদের ভেতরে যে ওদের ক্ষমতাটা আছে, সেইটা তারা বুঝতে শিখুক, আর এমপ্যাথি সেইটা যেন তৈরি হয়, সমানুভূতি যেন তৈরি হয়। সহমর্মিতা এক জিনিস, আর পাশের একটি ছেলে সে আমার মতোই, বা পাশের একটি মেয়ে সে আমার মতোই, আমার দুঃখ বেদনা, আমার আনন্দও তার মতোই। এই যে সমানুভূতি, এই সমানুভূতির এক ধরনের একটা প্রকাশ যদি তাদের মধ্যে আমরা ঘটাতে পারি, তাহলে হয়তো কোনোদিন কিছু হতে পারে, এইটুকু। আর থিয়েটারটা হচ্ছে তার মাধ্যম, আর থিয়েটার যে এই বিষয়ে সবচেয়ে বড় মাধ্যম, সেটা শুধু আমরা থিয়েটার করি বলে তা না। এই যে সমস্ত পৃথিবীতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা স্কিম চালু করেছিল, লাইফ স্কিল এডুকেশন বলে,
আমাদের রাজ্যে হয়নি সেটা একটা বিষয়, কিন্তু এই লাইফ স্কিল এডুকেশনের বেসিক যে ওরা বলছেন যে 10টা কোয়ালিটি তৈরি হয় একটা ছেলে বা মেয়ের যখন এই পদ্ধতি দিয়ে যায়, আর বলছেন যে রোল প্লে হচ্ছে বেস্ট ওয়ে যার ভেতর দিয়ে এই লাইফ স্কিল এডুকেশনটা বাস্তবায়িত হতে পারে। আর সবচেয়ে বড় কথা সেটা হলো যে রবীন্দ্রনাথ 1924-এ সম্ভবত দক্ষিণ আমেরিকায় গিয়েছিলেন, সেইখানে ওনার একটা বক্তৃতা, ওইটা পাওয়াও যায়, সেইখানে প্রথম বলছেন যে এই যে ছোটদের নাটক বা নাটক সম্পর্কিত যে দর্শন, সেইটা রবীন্দ্রনাথ কিন্তু 1924-এই বলে সেরেছেন, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রায় 70 বছর পরে বলছে। এবং হিসেব করলে দেখা যায় একেবারে প্রায় যেন রবীন্দ্রনাথের কথাগুলোই ওরা একটু ভাষা পাল্টে বলেছে। এই আর 1998 সালে তুমি যে সময় শিশু মেলা শুরু করেছিলে তোমরা, সেই সময় তো নিশ্চয়ই ভাবনি যে এত দীর্ঘ বছর চলবে, 26 বছর চলবে। না, সেটা ভাবনা এটা স্বাভাবিকভাবেই যে সম্ভব নয়। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে ভবিষ্যতের কি ভাবনা শিশু মেলা নিয়ে, ভবিষ্যতের জন্য কি ভাবছো? না, ভবিষ্যতের খুব কল্পনা যে খুব আমি মানে এইটা যা হলো পৃথিবীর মধ্যে একদম প্রধান একটা কাজ হলো এটাও ভাবছি না, আবার কিছুই হলো না এটাও ভাবছি না। যারা আসছে, যারা আমাদের তো এখন একটা মেজোদের একটা গ্রুপ হয়েছে, একটা চিন্তা হচ্ছে এই মেজোরা যেন নিজেরা, আমরা যা বলি তারা যেন নিজেরাও সেই কাজটা করতে পারে। প্রত্যাশা হচ্ছে যে এরা নাটকের কাজটাকে প্রযোজনার দিকে না তাকিয়ে যেন পদ্ধতিটার দিকে তাকায়, যে পদ্ধতি দিয়ে যারা কাজ করতে এসছে তাদের ভেতরকার যে কল্পনা শক্তি বলি, নাটকের ভেতর দিয়ে চারপাশটাকে বিচার করার ক্ষমতাই বলি, বা নিজের অবস্থানটার কথাই বলি, সেটাকে যেন যা শুরুতে তার থেকে একটু ভালোতর জায়গায় যেতে পারে, সেই দিকে যেন মেজোরা বেশি নজর দেয়। কিন্তু চারপাশের একটা চাপ থাকে, তো একটা ভালো প্রযোজনা মানে প্রশংসা মানে এইটা থাকেই। এর থেকে আমাদের মেজোরা হঠাৎ বেরিয়ে গিয়ে মানে একেবারে উল্টো দিকের কিছু করে ফেলবে, এইটা অতটা সহজ না। মেজো মানে যারা কাজ করাচ্ছে। আমি আগের ইন্টারভিউতে যে সময় আমাদের কথাবার্তা হচ্ছিল সেই সময়টায় আমি সেই একটা প্রেক্ষিত তৈরি হয়েছিল, এবং সেখান থেকেই সেই ধুঁয়ো ধরে আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে তোমার যে যাপন, তোমার যে বেড়ে ওঠা, সেই যাপন আমাদের সময় দাঁড়িয়ে আমাদের জেনারেশনের কাছে একটা ঈর্ষণীয় ব্যাপার। আমরা সেই যাপনে পৌঁছতে চাই, কিন্তু নানা রকম হাতছানিতে আমরা সেই যাপনে পৌঁছতে পারি না, এবং তোমার সেই যাপনকে আমরা প্রবলভাবে সম্মান করি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যারা মেজোরা আছে, আমি নিজেকে বয়সের দিক থেকে বলছি মেজো, অবশ্যই কাজ করানোর সেই যোগ্যতায় আমার নেই, বয়সের দিক থেকে মেজো, সেই হিসাবে বলছি যে আমাদের একটা প্রবল ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা আছে তোমার এই যাপনের প্রতি। তুমি ব্যাটনটা যাদের হাতে তুলে দিচ্ছ, শিশু মেলার ব্যাটনটা ভবিষ্যতের যাদের হাতে তুলে দিচ্ছ, তাদের ভাবনার সঙ্গে, তাদের আদর্শের সঙ্গে তুমি নিজের কতটা মিল খুঁজে পাও, এবং আজ থেকে 50 বছর পরের শিশু মেলা তুমি যাদের হাতে ব্যাটনটা তুলে দিয়েছো তারা কতটা যোগ্য তোমার চোখে? দেখো, 50 বছর যেতে হবে না, 10 বছরই দেখো। কিন্তু তার চেয়েও আগে একটা কথা আছে, এই যে বারবার যাপনের কথা বলছো না, ধরো আমরা সাধারণত বলি যে উনি না খুব ভালো মানুষ। এখন এই যে খুব ভালো মানুষ, এইটার মধ্যে তো এইটাই তো হওয়া স্বাভাবিক। লোকটা না সত্য কথা বলে, আরে তাই তো বলা উচিত। লোকটা সত্য কথা বলে, এটা তার কোনো মাথায় রূপলি পালক না, এইটাই স্বাভাবিক একটা মানুষের অবস্থান। এখন কেউ যদি বলে যে হ্যাঁ, অনেকে এমন বাস্তবের এমন চাপ থাকে, কেউ সবসময় ওই রকম সহজ সত্য জায়গাটায় বা সহজ জায়গাটায় থাকতে পারে না, অনেকের বাস্তবের চাপ এরকম থাকে, সে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে আমরা পারি না বলে বেকার রাস্তাটাও খুব সহজ হয়ে যায়। এখন এতে কিছু তোমার করার নেই, কারণ তুমি এক ধরনের একটা জীবন চর্চা করছো, সেটা যদি কারো কাছে মনে হয় ঠিক, তাহলে সেটা করবে, যদি মনে হয় না ঠিক, না করবে। যেমন ধরো চিত্রকর বইতে বিনোদ বিহারীকে রবীন্দ্রনাথ একটা অসামান্য কথা বলেছিলেন,
রবীন্দ্রনাথ বলছেন যে শান্তিনিকেতন এত বড় হয়ে যাবে জানলে আমি এটা করতাম না। এখন এই যে কথা, এর ভিতরে তো অনেক কথা আছে, যেটা রবীন্দ্রনাথ চলে যাওয়ার পরে রথীন্দ্রনাথ যখন এলেন তখন আরো প্রকট হলো এবং শেষ পর্যন্ত যা হলো। এখন প্রশ্ন যেটা দাঁড়ায় সেটা হলো যে এর বাইরে এর তো কোনো ইয়ে নেই, আরেকটা অনিবার্য বটে, কিছু করার থাকে না। এটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে যাদের উপর আমি ভরসা করি তারা, আমি ভরসা করি কথাটা ভুল, যাদের উপর আমরা ভরসা করি শিশু মেলায়, তাদের মধ্যে হয়তো আপাতভাবে যারা আছে তাদের ভেতরে হয়তো সেই যা নেই, হয়তো কোথাও কারো ভেতরে আছে সেটা এখনো প্রকাশিত হয়নি, হয়তো হবে, কিংবা হয়তো সামনের বছর কেউ আসবেন যে এই চিন্তা ভাবনাটা নিয়ে বাইরে কাজ করবে। এই ওই যেমন আমরা ঝাড়গ্রাম মেলাতে একটা নাটক করতে করতে একটা সুন্দর সংলাপ ছিল, যে সংলাপটা আমাদের প্রায় হয়েছে, যাত্রা করলে তবু সম্ভাবনা থাকে। আমরা যদি যাত্রাই বন্ধ করি তাহলে সম্ভাবনাটা আর থাকে না। ফলে এই সম্ভাবনার দিকে তাকিয়েই কিন্তু যাত্রাটা চলছে। আমরা যদি একেবারে হাতে পেয়ে গেছি এরকমটা নয়। ফলে এইটুকুই বলার যে হতে পারে হয়তো এর চেয়ে বেশি প্রত্যাশা পূরণের স্বপ্ন থাকে কি না, বাস্তবতা থাকে তো বটেই, এইটা হবে সেইটা হবে, হয় না, কষ্ট হয়, আবার এটাকে মেনে নিতেও কষ্ট হয়, এই আর কি। শিশু মেলা দীর্ঘায়ু হোক, দীর্ঘজীবী হোক। শিশু মেলা নিয়ে নানা রকম স্মৃতি আছে, মানে কিছু কিছু স্মৃতি খুব আনন্দের, কিছু কিছু স্মৃতি খুব দুঃখের, স্বাভাবিকভাবেই কিছু বেদনার স্মৃতিও আছে, বন্ধুত্বের স্মৃতি আছে, বন্ধু হারানোর স্মৃতি আছে, নানা রকম। আমি একটা জিনিস আমার খুব মনে হচ্ছে যে সাবু এবং রিয়া, ওরা দুজনেই শিশু মেলা থেকেই উঠে আসা। ওদের যে সন্তান, সেই সন্তান শিশু মেলায় এসেছিল, আমি একবার শিশু মেলায় গেছিলাম, সেখানে এসেছিল এবং ওর বয়স তখন 6 মাস। সাবু রিয়ার যে সন্তান, তার কন্যা, তার বয়স 6 মাস, এবং তিনি সবচেয়ে নবীনা এবং সবচেয়ে প্রবীণ যে মানুষটি এসেছিলেন তার বয়স তখন 80 ছুঁই ছুঁই, ঋতদীপদার মা। এই শিশু মেলায় ছোটরা আসছে, বুঝতে পারি যে তাদের সমবয়সী অনেক মানুষজন আছে, তারা বন্ধুত্ব খুঁজছে, বন্ধু পাচ্ছে, তারা আনন্দে হই হুল্লোড় করে তারা আসছে, তাদের আসার কারণটা আমি বুঝতে পারি। দীর্ঘ জীবনে দীর্ঘ সময় পেরিয়ে সে ঋতদীপদার মা এলেন এবং আমরা খুব আনন্দ পেয়েছিলাম উনি এসেছিলেন। আমার খুব জানতে ইচ্ছে করে যে শিশু মেলায় শিশুরা আসছে, সেটা একটা স্বাভাবিক, বা সেই ঘটনাগুলো আমরা আন্দাজ করতে পারি, কিন্তু কিসের টানে, কোন আনন্দে এই প্রবীণ মানুষজন আসছেন? না, সেটা হলো যে ঋতদীপ আমাদের বন্ধু, ও শতাব্দীতে নাটক করতো, বাদলবাবুর খুব কাছের মানুষ। তো ঋতদীপের বাবা ছিলেন শ্যামল বরণ ঘোষ। নভেন্দু সেনের নাটক নয়ন কবিরের পালা, এটা যখন শ্যামল ঘোষ করেন, সে শ্যামল ঘোষের সঙ্গে দুজনের সেই নাটক, সে শ্যামল ঘোষের সঙ্গে যিনি করেন উনি হচ্ছেন শ্যামল বরণ ঘোষ, ঋতদীপের বাবা। ঋতদীপের কন্যাকে নিয়ে ঋতদীপ এবং ঋতদীপের মা আসেন প্রথম বছর। এইবার আসার পরে উনি সমস্ত কিছু দেখে উনি ওনার কন্যার থেকে উনি বেশি, মানে নাতনির থেকে উনি বেশি উৎসাহী হয়ে যান। এবং যখন আমরা নাটকের দলগুলো, মানে নাটক করব বা গ্রামের সবাইকে নেমন্তন্ন করব বলে মিছিল করে বেরোচ্ছি, উনি কিন্তু আমাদের সঙ্গে বেরোতে পারছেন না, কারণ উনি অতটা হাঁটতে পারবেন না, কোমরে বেল্ট, এবং খুবই নুব্জ হয়ে পড়েছেন শারীরিকভাবে। কিন্তু যেটা উনি করেছেন সেদিন, সেটা হচ্ছে ইউনিক। উনি ওনার গয়নাগাটি ইত্যাদি যা যা নিয়ে গেছেন সব পরে উনি স্কুলের মাঠে বসে আছেন। আমরা বেরিয়ে গেলাম, উনি বসে আছেন, আমরা ফিরে এলাম, ওনার ওইখানে বসে বসে উনি আমাদের সঙ্গে ঘুরে বেড়ালেন, যেমন খুশি সাজোর দিন। তারপরে আমরা যেদিন বেড়াতে গেলাম যেমন খুশি সেজে। এখন কেন আসেন? অনেক অনেক বয়স্ক মানুষজনই আসেন, অভিভাবকরা আসেন, এবং কিছুক্ষণ পরে দেখা যায় যে ছেলেমেয়েরা একদিকে নাটকের কাজ করছে, অভিভাবকরাও নানা কাজ করছে এবং ওরাও নাটক করছে। আসলে আমাদের যেটা হয় যে আমরা আমাদের শৈশবটাকে আরেকবার ছুঁতে চাই তো, এবং সেই শৈশবটা যদি খুব স্বপ্নের মতো একটা জায়গায় আসে, যে যেখানে প্রত্যেকেই আনন্দে আছে, প্রত্যেকেই নিশ্চিতভাবে তার খাবার, তার নিরাপত্তা, এই সমস্ত কিছু নিয়ে সে খুব
অন্তত ওই 7 দিন খুব নিশ্চিন্তে আছে, ফলে তার ভেতরকার যত সমস্ত আবেগ এবং তার যত সমস্ত আমরা যদি বলি ক্রিয়েটিভিটি, সেগুলো বেরিয়ে আসার একটা পরিসর তৈরি হচ্ছে। তাহলে মানুষ এর চেয়ে বেশি কিছু চায় না। আর আমরা যে সময়ের স্বপ্ন দেখি, যে সমাজের স্বপ্ন দেখি, সেইখানে এইরকমই থাকবে যে আশঙ্কাহীন একটা জীবন, কোনো রকম আশঙ্কা নেই। প্রত্যেক মানুষের জন্য যদি কোনো রকম আশঙ্কা ছাড়া একটা জীবন আমরা তৈরি করতে পারি, তাহলে সেই পৃথিবী যে কত সুন্দর হবে তার একটা ছোট ছবি আমরা শিশু মেলাতে দেখি। ফলে সেই স্বপ্ন যারা দেখেন তারা আসেন এবং এসে ওই তারা বয়স যতই হোক তারা আসলে তাদের শৈশবেই থাকেন। তা এই যে আমাদের স্বপ্নের সময় এই শৈশব, যেটা আমরা সারা জীবন ধরে লালন করি, সেই জায়গাটায় পৌঁছানোর জন্যই তারা আসেন। এবং এমনও হচ্ছে যে গত বছর বা তার আগের বছরের মেলাতে আমাদের যেবার 25 বছর হলো, সেটা 25 বছরের মেলাতে আমরা প্রথম বছর থেকে 25 বছর পর্যন্ত প্রত্যেক বছরের মেলার উপরে এক একটা ছবি তৈরি করা হয়েছিল। সেই ছবিগুলো হচ্ছে ওই মেলার কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে, জায়গা ইত্যাদি নিয়ে, যে জায়গায় হয়েছে, সরবেরিয়ায় হয়েছে, তারপরে বীরনগরে হয়েছে, এইরকম। এবং ছবিটা দেখলেই যারা যারা এসছেন, মানে দীর্ঘদিন এসছেন, তারা ছবি দেখলেই বুঝতে পারেন সে কি হয়েছিল। আমরাও সেই ছোটদের বলেছি যে এই ছবিটা এইরকম, কারণ ওই সময় এই ঘটে, যেমন বিট্টু হারিয়ে গিয়েছিল তার একটা গল্প। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, তারা যারা আসছে বা পোস্টারগুলো আঁকা হচ্ছে, তাতে 5-6 জন, যেমন ঋতদীপ বা আমাদের চেনা আধুলির বাপি, তাহলে বাপির আরেক বন্ধু, আরো 4-5 জন, তারা এই গোটা 5-6টা দিন ধরে এই অনবদ্য সেই পোস্টারগুলো তৈরি করেছে। এবং পাগলের মতো, আমরা জানি না, আমরা ছোটদের নিয়ে অন্য জায়গায় কাজ করছি, ওরা কিন্তু এই পোস্টারগুলো যখন পরে নবদ্বীপে যখন একটু টাঙানো হয়েছে, দেখা যাচ্ছে কি অসামান্য কাজ তারা করেছে। তা এই যে সমস্ত কিছু ছেড়ে যে আমার শিশুটি নিরাপদে আছে, আনন্দে আছে, আমি আমার শ্রমটা এই জায়গাটা দিই, এই যে মানসিকতার একটা প্রকাশ, এই প্রকাশেরই একটা জায়গা তৈরি করা। ফলে তখন আর কে বয়স, সে ওই পাগলের মতো আর কি, যে শান্তিনিকেতনে খুব চাঁদ উঠেছে, খুব জ্যোৎস্না হচ্ছে, খুব নাচছেন একজন। তো বলছে নাচছেন কেন? বলে যে আমার কথা হচ্ছে তুমি নাচছো না কেন? এত সুন্দর চাঁদ উঠেছে, চারদিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে আর গান হচ্ছে, নাচবে না তুমি? আমি বলছি যে এই ভেতরের ছন্দটা যদি বেরিয়ে আসতে চায়, তাকে যেন আমরা একটু জায়গা দিতে পারি, এইটুকুই। তখন আর বয়সটা তো আর কোনো বিষয় থাকে না, এই আর কি। শিশু মেলার অনেক ঘটনা আমি তোমার থেকে জেনেছি, শুনেছি, এবং আমার মনে পড়ছে ওই ধুবুলিয়ার সেই শান্ত ছেলেটা, ভজা বোধ হয়, হ্যাঁ, ও জানতে চেয়েছিল যে তোমার কাছে যে আবার এইগুলি হয়। এই যেমন খুব সম্প্রতি আমাদের একটা ক্যাম্প হলো ইয়েতে, চাকদা নাট্যজনের থেকে একটা সামারে একটা ওয়ার্কশপ হলো, প্রত্যেক জায়গাতেই হয়। সেইখানে তো 4 দিন আর কি হবে, যা হলো, নাটক হলো, একটা নাটক করা গেল। তো বাপি একটা গল্প দিয়েছে, ভারী সুন্দর একটা গল্প, সেইটা নিয়ে ওরা নাটক করলো, খুব খুশি। এইবার একটি মেয়ে, সে যেদিন শেষ হলো তার আগের দিন থেকে দেখছি ক্রমাগত আমার কাছে কাছে থাকছে, কোনো কথা বলছে ইত্যাদি, আমার পাশে এসে বসছিল। নাটক যখন শেষ হয়ে গেল, যখন শেষ হবে, তখন ওর মা বললেন আমার একটা কথা বলার আছে। কি? তখন বললেন যে আমার মেয়ে কালকে রাত্রির 12টা পর্যন্ত জেগে ওর স্যারকে দেবে বলে একটা কার্ড তৈরি করেছে। একেবারে কি বলবো, সহজ হাতের একটা কার্ড, কিন্তু তার জন্য সে যে পরিশ্রম করেছে, সেইটা সে তার আবেগ, তার ভালোবাসা সবটাই সে মাস্টারমশাইয়ের কাছে তুলে দেবে। এবং খুব কাঁদছে সে। বাড়ি আসার পরে তারপরে আবার রাত্রিরে ফোন করেছে, তারপরে যেটা হয় নানা বাস্তবের চাপে সেই আবেগগুলো চলে যায়। কিন্তু ওর মা সেই দিন আমাকে একটা কথা বলেছিলেন যে আমার বাড়িতে সব বৃদ্ধাদের নেই, মানে শ্বশুর শাশুড়ি এবং মায়ের বাবা মা, তারা সবাই এখানে থাকেন। তো বলছেন তাদের সবার ওষুধ খাওয়ানো, তাদের সমস্ত কিছু ওই মেয়েটি লক্ষ্য রাখে। খুবই সেন্সিটিভ একটা মেয়ে, এবং সে যখন এই জায়গাটার একটা স্বাদ পেল, তখন সে সেটা আর যেন ছাড়তে চাইছে না। তারপরে তো অন্যান্য মাস্টারমশাই হোক, যাদের হোক, তাদের সঙ্গেও সম্পর্ক। ফলে প্রত্যেক জায়গাতেই ছোটরা, তারা সবসময় আকাঙ্ক্ষা করে, যেমন নালিকুল থেকে যে ছোটরা যারা স্টেশনের কাছে থাকে, স্টেশনের প্ল্যাটফর্মই যাদের বড় হয়ে ওঠার জায়গা, তারা শিশু মেলার আগেই ফোন করে। প্রত্যেক বছর সবাই আসতে পারে না, কিন্তু এবার কোথায় হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, সবটার
ওদের মনের মধ্যে থাকে। এইটুকুই করা যায় হয়তো, জানি না। একটা প্রশ্ন করতে আমি একটু ইতস্তত বোধ করছি, তাও করছি। শঙ্খ ঘোষ লিখেছিলেন যে সত্য থেকে সংঘ হতে পারে, সংঘ তবু পাবে না সত্যকে। শিশু মেলা শুরু হয়েছিল অনেক মানুষের বা কিছু মানুষের সংগঠিত কিছু ভাবনার প্রেক্ষিতে। আজ এত বছর পেরিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন সংঘ যখন গঠিত হয়েছে, সে গানের দল বলি বা বিভিন্ন নাটকের দল, শুধুমাত্র ভাবনার মিল, কোনো কোনো জায়গায় হয়তো সুর কেটে গেছে, তাল কেটে গেছে এবং সেই জন্য সেই দলগুলো ভেঙে ভেঙে গেছে, তারা আলাদা হয়ে গেছেন, তারা সেই রকমভাবে আমরা দেখেছি। সেই উদাহরণ ইতিহাসে বিরল নয়। আমার জানতে ইচ্ছে করে যে এই শিশু মেলায় অনেক মানুষজন এসেছেন বিভিন্ন সময়, তারা কেউ কেউ কখনো কখনো তারা অভিমানবশত দূরে সরে গেছেন, নতুন মানুষজন আবার এসেছেন। তা হয়তো এমন একটা সময়, যে সময়টায় এই চলতে চলতে পথ চলতে চলতে কখনো কি এই আশঙ্কা হয় যে শিশু মেলা ভেঙে যেতে পারে? হ্যাঁ, আশঙ্কা তো থাকেই, আবার আশাও থাকে। কখনো কখনো আশা জোরদার হয় কাউকে কাউকে দেখে, আবার কিছুদিন পরে তাদের এক দুজন চলে গেলে সেই আশাটা তখন আশঙ্কা হয়ে যায়, হতাশা হয়ে যায়। কিন্তু একটা বিষয় মনে হয় যে এ ছাড়া আমাদের কোনো কাজ নেই। আমরা কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী করে রেখে যেতে পারবো এইরকম বাসনা কারোরই থাকে না। মানে তারা বড় বড় মানুষ, তাদের সঙ্গে আমার সামান্যতমও তুলনা হয় না, বা আমরা যারা এই কাজ করছি আমাদের কারোরই সামান্যতম তুলনা। তারা অনেক বড় মানুষ, মানে হিমালয়ের থেকে বড় মানুষ তারা। কিন্তু তাদের ক্ষেত্রেও আমরা দেখি যে একটা সময় যে সংঘ তারা তৈরি করেছিলেন তার ভেতরে ফাটল ধরতে শুরু করে। ফলে আমরা এইটা অনিবার্য বলেই জানি। তাহলে কাজ করি কেন? কাজ করেছে ওই যে ফাটলগুলো ওই সমস্ত হিমালয় সদৃশ মানুষের ক্ষেত্রে হয়েছে, সেটা হয়তো তাদের জায়গায় হয়েছে, কিন্তু সেইখান থেকে রসদ নিয়ে হয়তো আরেকটা প্রদীপ অন্য কোথাও জ্বলে গেছে, সেইখানে আবার কাজটা হচ্ছে। ফলে এইখানে যারা হয় সেখানে হয়তো এই শিশু মেলার যে জায়গাটা আছে, এখানে হয়তো কেউ একটা সময় দেখা গেল এখানে হলো না, কিন্তু এই চিন্তাটা বা এই কাজটা মাথায় রেখে দেখা গেলো দূরে কোথাও আবার সে শুরু করেছে। এইভাবেই ছড়ানো ছাড়া আর কোনো উপায় আছে বলে আমি জানি না। হয় কি না তাও জানি না, কিন্তু বাস্তব হচ্ছে তাই যে একেবারে শক্ত করেও আমরা তাকে চিরস্থায়ী করতে পারবো না, একেবারে আলগা করে দিয়েও পারবো না। আমরা আমাদের সময়ের কাজটা, সময়ের কাছে নিজেদের উপস্থিতিটা যেন সৎভাবে দিতে পারি, সেইটুকুর জন্য এই কাজটা করা। ভবিষ্যৎকে আমি তো বলতে পারবো না। আমরা জানি যে নানা রকম ঘটনা ঘটবে, নানা রকম হয়তো বাধা বিপত্তি আসবে, কিন্তু সংগঠিতভাবে সবাই মিলে থাকলে, সবাই আরো বেঁধে বেঁধে থাকলে, তাহলে সেই সব বাধাই অতিক্রম করা যায়। কোনো কিছুই অনতিক্রম্য নয়, ঠিকই। এবং শিশু মেলা দীর্ঘায়ু হোক, দীর্ঘজীবী হোক, আমরাও দীর্ঘজীবী হই, শিশু মেলার সঙ্গে সঙ্গে চলতে থাকি। শিশু মেলা নিয়ে আমার ব্যক্তিগত কিছু কিছু স্মৃতি আছে, এবং কিছু কিছু স্মৃতি খুব আনন্দের, কিছু কিছু স্মৃতি দুঃখের, এবং সেই সব স্মৃতি মিলিয়ে যদি দেখি তাহলে আজ এসে টের পাই, এখনো জীবন শেষ হয়নি, তবু যেটুকুনি জীবন কাটিয়ে এলাম তাতে টের পাই যে আনন্দের ভাগই বেশি, প্রাপ্তির ভাড়ার অনেক, অপ্রাপ্তির ভাড়ার সামান্য। অনেক কিছু পেয়েছি এই জীবনে, অনেক না পাওয়ার মধ্যে অনেক কিছু প্রাপ্তি, সেই প্রাপ্তির একটা বড় জায়গা শিশু মেলা। এবং এই শিশু মেলা আমি যখন প্রথমবার গিয়েছিলাম আমার মনে হয়েছিল যে এক টুকরো শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ যে ভাবনার থেকে শ্রীনিকেতন তৈরি করেছিলেন, সেই ভাবনার ছায়া যেন পড়ে রয়েছে সবটুকু মেখে এই শিশু মেলা। আপনার সঙ্গের যে বাচ্চাটি আছে, সেই বাচ্চাটিকে নিয়ে আপনি চলে আসতে পারেন শিশু মেলায়। আমি ধারণা যে কাকু নিশ্চয়ই এতে সম্মত হবেন যে আমাদের সবাই মিলে সেই আমাদের শৈশবকে ছুঁতে, সেই কৈশোরকে ছুঁতে শিশু মেলায় এক আনন্দের জায়গা। শিশু মেলা আমার কাছে, শিশু কিশোর বিকাশ মেলা আমার কাছে এক শৈশবকে ফিরে পাওয়ার জাদুকাঠি।
কাকু, খুব ভালো লাগলো তুমি তোমার ব্যস্ত সময়ের মধ্যে থেকে এতক্ষণ সময় আমাদেরকে দিলে, এবং অনেক নতুন অনেক কিছু জানা হলো, নিজের ভাবনা নানা রকমভাবে সমৃদ্ধ হলো। কি যে ভালো লাগা এবং ভালোবাসায় তুমি ভরিয়ে দিলে, তুমি হয়তো টের পাচ্ছ না, কিন্তু এই সময়টুকুর রেশ অনেক দিন থেকে যাবে আমার জীবনে। তুমি আমার প্রণাম নিও, ভালোবাসা দিও। নমস্কার। শিশু মেলা আমাদেরই মেলা রে, এইখানেতে আছে শুধু নাটক আর খেলা রে। মেলা মেলা শিশু মেলা আমাদেরই মেলা রে, এইখানেতে আছে শুধু নাটক আর খেলা রে। জীবন চলেছে জীবনের পথে সাথে রঙা উড়িয়ে, আমরা তাতে করি মজা প্রাণ যায় জুড়িয়ে। জীবন চলেছে জীবনের পথে সাথে রঙা উড়িয়ে, আমরা তাতে করি মজা প্রাণ যায় জুড়িয়ে। মিলে মিশে কেটে যাবে আনন্দেরই বেলা রে, মিলে মিশে কেটে যাবে আনন্দেরই বেলা রে। মেলা মেলা শিশু মেলা আমাদেরই মেলা রে, এইখানেতে আছে শুধু নাটক আর খেলা রে। মেলা মেলা শিশু মেলা আমাদেরই মেলা রে, এইখানেতে আছে শুধু নাটক আর খেলা রে। অচেনাকে চিনে নিয়ে বন্ধু মোরা করেছি, অজানাকে জেনে নিয়ে কত ছবি এঁকেছি। অচেনাকে চিনে নিয়ে বন্ধু মোরা করেছি, অজানাকে জেনে নিয়ে কত ছবি এঁকেছি। সেই ছবিতে আঁকা আছে আমাদেরই আশা রে, সেই ছবিতে ফুটে ওঠে আমাদেরই ভাষা রে। সেই ছবিতে আঁকা আছে আমাদেরই আশা রে, সেই ছবিতে ফুটে ওঠে আমাদেরই ভাষা রে। বারে বারে দেখা হবে বন্ধুদের সাথে রে, বারে বারে দেখা হবে বন্ধুদের সাথে রে। মেলা মেলা শিশু মেলা আমাদেরই মেলা রে, এইখানেতে আছে শুধু নাটক আর খেলা রে। মেলা মেলা শিশু মেলা আমাদেরই মেলা রে, এইখানেতে আছে শুধু নাটক আর খেলা রে। লা 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 লা